মা, তুমি কি বড় কোনো পাপ করছিলা যার জন্য আল্লাহ আমার কালো বানাইছে? শুনেছি মা, বাবার পাপ সন্তানরা ভোগ করে। সাব্বিরের কথা শুনে রাহেলা বেগম চুপ হয়ে যায়, মুখটা অন্যদিকে ফিরে নিজের কাজে মন দেয়। সাব্বির ওর মায়ের কাছে গিয়ে চুপটি করে বসে ওর মায়ের মুখটা দুহাতে নিজের দিকে ফিরিয়ে বলে, বলো না কেন মা, সবাই আমাকে কালো বলে। স্কুলে গেলে কেউ আমার সঙ্গে খেলতে চায় না। ওরা বলে আমি নাকি কালো বেড়াল। আমাকে দেখলে তাদের নাকি ভয় করে। রাহেলা বেগম চুলাটা বন্ধ করে দিয়ে ছেলের দুগালে হাত দিয়ে ছলছল চোখে বলে, আমি জানি না বাবা, তুই কালো কি করে হলি? আমি আর তোর বাবা তো কালো নই। আল্লাহ কখন কাকে কিভাবে তৈরি করবে তা কি আমরা জানি? মায়ের এমন জবাব পেয়ে সাব্বির চিৎকার করে বলে, জানো মা, তুমি জানো, তুমি জানো সবকিছু। কেন আমি কালো হয়ে জন্ম নিলাম? বলো মা, কেন? কথাগুলো বলতে বলতে ঘুমের মাঝে চিৎকার করে লাফিয়ে ওঠে সাব্বির। সেই সাথে হল রুমের রুমমেট আবিদও লাফিয়ে ওঠে, লাইট জ্বালিয়ে দেয়। সাব্বির হাঁপাতে হাঁপাতে আবিদকে বলে, আমি চিৎকার কে করলো রে? আবিদ হেবলার মতো মাথা চুলকিয়ে বলে, শালা কালু, আমি এতদিন শুনছি ইমামের বউ বাচ্চার শরীরে জিন থাকে, আর নিজের চোখে দেখলাম। ঘুমা বেটা, কাল ক্লাস আছে। কথাটা বলে আবিদ ঘুমাতে যায়। সাব্বির ফ্যালফ্যাল করে আবিদের ঘুমানো দেখে নিজেও বিছানায় শুয়ে পড়ে। তবে দু চোখে ঘুম নেই, বারবার মনে পড়ছে স্কুল জীবনের অবহেলা আর তাচ্ছিল্যের সাথে বলা তার স্যার ম্যাম আর সহপাঠীদের কথা। ফুপিয়ে কেঁদে মনে মনে বলে, হ্যাঁ, আমি কালো। আমার কি দোষ তাতে? তোমরা সাদা চামড়ার বলে আমায় অবহেলা করবে? আমি ওপরে কালো হলেও আমার মন চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও আলোকিত। সাব্বিরের ফোপানো শব্দ আবিদও শুনতে পায়, সেই সাথে কথাগুলো। তবে কোনো রিয়্যাক্ট না করেই ঘুমাতে চেষ্টা করে, কেননা সে নিজেও যে গরিব ঘরের শ্যামলা ছেলে। সকাল ৯টা। সাব্বির দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই হলের ক্যান্টিন থেকে কোনো রকমে খেয়ে ক্লাসের দিকে যেতে নেবে, অমনি আবিদ বলে ওঠে, এই বেটা থাম, একসাথে ক্লাসে যাই। প্রতিদিন তুই আমার সাথে থাকবি, নয়তো সিনিয়র আপুদের র্যাগিংয়ের শিকার হবি। ঠিক আছে, চল ক্লাসে যাই। আর শোন, চেহারা আল্লাহর দেওয়া, কেউ সুন্দর কেউ কুৎসিত, তবে সেটা মানুষের চোখে। আল্লাহর চোখে তার সৃষ্টির সব কিছুই সুন্দর। আবিদের সাথে কথা বলতে বলতে ক্লাসে চলে আসে। আবিদ পেছন দিকে যেতে নিলেও সাব্বির জোর করে একদম সামনের সিটে বসে পড়ে। একটু পরেই ক্লাস শুরু হয়, গণিত ক্লাস। আজই ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস, তাই স্যার এসে নিজের পরিচয় দেন। আমি ইরফান খান, তোদের গণিত শিক্ষক। আজ আমাদের প্রথম দেখা, চলো পরিচিতি হই। একে একে সবাই তোমাদের নাম আর বাবা কি করে বলো। একে একে সবাই বলা শেষে আবিদও বলে। এবার সাব্বিরের পালা। সাব্বির উঠে দাঁড়িয়ে কিছু বলতে নিবে, তার আগে ইরফান স্যার বমি করার ভঙ্গিতে বলে, থাক থাক, তোমাকে পরিচয় দিতে হবে না। গ্রাম থেকে এসেছো বুঝি? দেখে তো মনে হচ্ছে কয়লার খনি, তাই এখানে চান্স পেলে কিভাবে? পাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, ও মনে হয় কালো পাঠার কোঠায় ভর্তি হয়েছে, দেখলেই তো বমি আসছে আমাদের। ওয়াক থু। ছেলেটার কথায় আবিদ বাদে পুরো ক্লাস হেসে ওঠে। সাব্বির মাথা নিচু করে বসতে নেবে, অমনি স্যার রাগী কণ্ঠে বলে, এই কালো ভূত, তোমাকে বসতে বলেছি আমি? দাঁড়িয়ে বলো, তোমার বাবা কি সুইপার নাকি মেথর? হ্যাঁ, কলেজে প্রথম এসেছো অথচ শরীরে ভালো কোনো পোশাক নেই। আয়নায় চেহারা দেখেছো কোনোদিন? হ্যাঁ, একটু আগেই তো বললো না স্যার আমি কালো? তাহলে বুঝুন, এই চেহারা আয়নায় বারবার দেখার মানেই হয় না। সত্যি বলেছো? আজ প্রথম দেখলাম কাক নিজেকে কোহিল ভাবেনি। এখন বলো, তোমার বাবা কি করে? আমার বাবা সম্মানিত হাফেজ, তিনি মসজিদের সম্মানিত ইমাম, সমাজের একজন নেতা। সাব্বিরের কথা শুনে ইরফান খান খিলখিল করে হেসে সবাইকে বলে, আরে তাই তো বলি, এই ছেলেটা এত গেঁয়ো আর কালো ভূত কেন?
এই ছেলে জীবনে কি কখনো গোসল করনি? হ্যাঁ, পাতিলের কালির চেয়েও বেশি কালো তুই। তোর বাবা তো 6 মাসে 6-7 হাজার টাকা রোজগার করে, একটা সাবান কি কিনে দেয় না? হ্যাঁ স্যার কথা ভালোভাবে বলুন, আর আমাকে যা খুশি বলবেন, আমার বাবাকে অপমান করবেন না। আর আমি এই কলেজের কোটায় চান্স পেয়ে আসিনি, আমি রাজশাহী বোর্ডের টপ স্কোরার। আর কিছু বলবে কেউ? সাব্বিরের টপ স্কোরার কথাটা শুনে সবার হাসি বন্ধ হয়ে যায়, সেই সাথে ইরফান খানেরও। সাব্বির তার দিকে তাকিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলে, আমি চাইলেই এক্ষুনি সাংবাদিক ডাকতে পারি, আপনার ব্যবহার সম্পর্কেও বলতে পারি। শহরের আদুরে সুন্দর দুলালদের, এমনকি শিক্ষক হয়ে আপনি যা জানেন, আমি কালো গেও গরিব ইমামের সন্তান হয়ে তার শতগুণ বেশি জানি। আমি আল কোরআনের 17 পারার হাফেজ। আপনি কোরআন পড়তে পারেন? তোদের মধ্যে কেউ আছে আমায় 1 বছরের মধ্যে 1 পারা কোরআন মুখস্থ করে দেখাবি? সবাই নিশ্চুপ, কারো মুখে হাসি নেই। ইরফান খান বেশ লজ্জা পেয়ে গিয়েছেন, এমন লজ্জা তিনি 10 বছরেও পাননি। কোনো মতো নিজের জায়গায় ফিরে যেতে নেবে অমনি সাব্বির বলে, আর শুনুন স্যার, আমার বাবার ইনকাম কম হলেও আমরা সুখী। কোনো অভাব নেই, কোনো ঝগড়া নেই, কোনো হিংসে নেই। আছে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা, যা আপনার মতো ধনী শিক্ষকের ঘরে নেই। এখানেই পার্থক্য আমাদের। ইরফান খান বেশ লজ্জিতভাবে হনহন করে বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। আর সাব্বির ওর পুরো ক্লাসের সহপাঠীদের দিকে তাকিয়ে বলে, তোমরা আমার সহপাঠী, অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তা নয় স্যারের এমন নির্লজ্জতায়, এমন পক্ষপাতী মনোভাব মজা নিচ্ছ। তোমাদের সহপাঠী ভাবতে ঘৃণা হচ্ছে। তোমরা সুযোগ এবং এনজয় করো বলেই এখন শিক্ষকরা এসব করে। ভালো হয়ে যাও, সময় খুব কম। আবিদ, চল রে যাই, আজ আর ক্লাস করতে ভালো লাগছে না। আবিদকে নিয়ে সাব্বির বেরিয়ে আসে ক্লাসরুম থেকে। পুরো ক্যাম্পাস এক চক্কর দিয়ে ফিরে যায় হলে। এদিকে ততক্ষণে পুরো কলেজে ছড়িয়ে পড়েছে ইরফান খান স্যারের কাহিনী। সেই সাথে এটাও প্রচার হয়েছে তাদের কলেজে ভর্তি হয়েছে রাজশাহী বোর্ডের টপ স্কয়ার। পুরো কলেজ গুঞ্জনে বিজি। ইরফান খান স্যারকে তলব করলেও তাকে পাওয়া যায়নি। হলের ক্যান্টিনে খেতে বসে সাব্বির ডাল দেখে বলে, আবিদ, এটা কি হাত ধোয়া পানি রে? না, ওটা ডাল ধোয়া পানি। তুই নতুন, আস্তে আস্তে সব বুঝে যাবি। এখন খেয়ে নে চোখ বন্ধ করে। আমার মায়ের হাতের ডাল রান্না ছিল অতুলনীয়, সেই সাথে ঘন। এটা তো পানি। তুই খা তোর ডাল। এসব মানুষ খায়? মানুষ না খেলেও হলের মানুষরূপী পশুগুলো আমাদের খাওয়ায়। এখন খেয়ে নে, ক্ষুধা পেটে থাকার চেয়ে এটা খাওয়া ভালো। কোনো রকমে খেয়ে হলে ফিরে আসে। অমনি ওর বাটন ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখে ওর বাবা ফোন করেছে। হ্যাঁ বাবা। তোর মা বলছি, তোর বাবা মসজিদে গিয়েছে। বলো মা। খাবার খেয়েছিস রাতের বাবা? মাত্র খেলাম মা। এত জঘন্য খাবার বলার মতো না। তোমার হাতের ডাল রান্না আর এদের রান্না রাত দিন তফাৎ। মানিয়ে নিতে হবে বাবা। এখন শোন, মন দিয়ে পড়াশোনা কর। খাবার নিয়ে ভাবনার কিছু নেই। কষ্ট করে পড়াশোনা করলে তা কাজে লাগে। ঠিক আছে মা, তুমি খেয়েছো? তোর বাবা এখনো বাসায় আসেনি, আসলে খাবো। রাত অনেক হলো বাবা, ঘুমিয়ে যা। ঠিক আছে মা। কলটা কেটে দিয়ে সাপের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আবিদ নিজেও ওর বিছানায় শুয়ে বলে, সাব্বির, আজ আর স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখিস না। এত জোরে চিৎকার করিস তুই, ভাই শুনলে কলিজা কেঁপে ওঠে। ঠিক আছে বন্ধু, ঘুমা। রোজকার মতো সকাল সকাল কলেজে যাওয়ার জন্য বের হয় সাব্বির। নতুন ভিপির কারণে তেমন র্যাগিং নেই ক্যাম্পাসে, তবুও আবিদ সাব্বিরকে সতর্ক করে দিয়েছে, কেউ ডাকলে যাবি না। এদিকে ক্যাম্পাসের এক কোনায় ব্র্যান্ড নিউ গাড়ির উপর বসে আছে তানহা, সাথে ওর বান্ধবী রাহা আর কিছু জুনিয়র মেয়ে। সবাই গল্প করছে। এমন সময় রাহা তানহাকে খুঁচিয়ে বলে, এই তান্না, ওই দেখ, একটা কালো পাঠা আসছে।
তানহা চোখ থেকে সানগ্লাস খুলে সামনে তাকায়। একদম কালো কুচকুচে একটা ছেলে নীল টি শার্ট পরে এগিয়ে আসছে। তানহা ভুরু কুচকে রাহাকে বলে, তোর কি হয়েছে রে রাহা? ওই কালো পাঠা নাকি রাজশাহী বোর্ডের টপ স্কয়ার, নতুন ভর্তি হয়েছে, সেই সাথে 17 পাড়ার হাফেজ। বেশ বুদ্ধিমান ছেলে তাহলে। বুদ্ধিমান হলে কি হবে, একটু সুন্দর চেহারা হলেই না প্রেম করতাম। এমন বুদ্ধিমান ছেলের বউ আর গার্লফ্রেন্ড হতে পারলে ভবিষ্যতে রানী হয়ে থাকা যেত। তোর খালি বাজে কথা। কালো হয়েছে বলে কি বিয়ে করা যাবে না? ও তোর চেয়েও ভালো মেয়ে ডিজার্ভ করে। হয়েছে, তোর আর ভালো সস্তা হবে না। তুই আগে ছিলে আমাদের কলেজের র্যাগিংয়ের লিডার, কিন্তু এখন কেমন জানি হয়ে যাচ্ছিস। তানহা মনমরা হয়ে বলে, বাবার নিষেধ, কোনো ছেলেকে বিরক্ত করা যাবে না, হোক সে গরিব। তার বাবা মা তাকে বড় কিছু হতে পাঠিয়েছে, মন দিয়ে পড়তে দেওয়া তাদের, পারলে ক্ষতি না করে বা আতঙ্কিত না করে হেল্প করা। আঙ্কেলও ভালো হয়ে গেল, ওই থানার ওসি তিনি, তার পাওয়ার ব্যবহার করবি না তুই? আমার বাবা ওসি হলে না পুরো ক্যাম্পাস ছাপিয়ে বেড়াতাম। সে তোর ব্যাপার, তবে বাবার করা আদেশ। আর মাত্র 2 বছর আছে অনার্স শেষ করার, এখন ঝামেলা করব না, বড় আপু হিসেবে সবাইকে হেল্প করব। আচ্ছা বুঝলাম, তবে জানা ওই ভিখারি খ্যাত কালো পাঠার সাথে বন্ধুত্ব করে দেখা। তুই যদি সত্যি আর র্যাগিং করতে আগ্রহী না হয়ে থাকিস, তবে আমাদের কথা তোকে রাখতেই হবে। বাদ দে না, ছেলেটা সম্ভবত ঢাকার বাইরে থেকে এসছে, পড়াশোনা করুক। তুই ভয় পাচ্ছিস ওর প্রেমে পড়ে যাবে দেখে? আরে দেখ দেখ, তার না ভয় পাচ্ছে একটা ছেলেকে। কথাটা বলে রাহা আর ওর জুনিয়র ছোট ছোট বোনরা খিলখিল করে হেসে ফেলে, যা তানহাকে রাগিয়ে দেয়। রাগে রাহার মুখটা 2 হাতে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, চুপ গাধি, আমাকে চিনিস না তুই? আজই ওই কালুকে আমার বন্ধু বানিয়ে নিব। চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। যদি আমি ওকে আমার পেছনে কুত্তার মতো না ঘোরাতে পারি, তবে তোকে আমার এই লাল পরি ব্যান্ড নিয়েও BMW দিয়ে দিব। আর পারলে তুই আমার মতো ভালো হয়ে যাবি। ওকে চ্যালেঞ্জ, তবে শুনে রাখ, ওই কালো পাঠা তোকে রিজেক্ট করে দিবে, কেননা ওরা বুঝতে পারে তুই টাইম পাস করতে ওর কাছে গিয়েছিস, নয়তো ডিয়ার হিসাবে খেলছিস। দেখা যাবে, এখন দেখতে থাক আমি কি করি। কথাটা তানহা গাড়ির ওপর বসে থেকে জোরে ডাক দেয় সাব্বিরকে, এই যে টপার বয়, শুনছিস? সাব্বির থেমে যায়, সাথে আবিদও। সাব্বির চারদিকে তাকিয়ে কাউকে না পেয়ে পেছন পেছন ফিরে তাকাতেই দেখতে পায় একটা মেয়ে গাড়ির উপর বসে হাত নাড়ছে। সাব্বির ভালো বড় মেয়েটার দিকে তাকাতেই চমকে ওঠে। নীল রঙের জামা পরিহিত নীল পরি বসে আছে, এক অন্যরকম মোহময়ী সৌন্দর্যের ঘিরে আছে মেয়েটাকে। ফর্সা গোলমুখের ওপর লাবণ্যময় দীপ্তি, যেন সকালবেলার শিশিরে ভেজা সাদা ফুল। কপালটা প্রশস্ত, ভুরু দুটো ঘন ও পরিপাটি, যেন আঁকা এক নিখুঁত রেখা। বড় বড় হরিণীর মতো চোখ, গভীর কালো লম্বা চোখের পাপড়ির আড়ালে যেন এক রহস্যময় আকর্ষণ লুকিয়ে আছে। নাকটা সরু ও সুঠাম, একেবারে রাজকন্যার মতো। ঠোঁট দুটি লালচে আভায় ভরা, নরম ও মিষ্টি হাসি যেন অজান্তেই কারো বুকের ভেতর ঝড় তুলে দেয় সাব্বিরের। হা করে মেয়েটার দিকে তাকিয়ে থাকে সে, যা আবিদের নজরে আসতেই ধাক্কা দিয়ে বলে, এই চোখ নামা সাব্বির, ও পুলিশের ওসির মেয়ে, আর চোখ দিস না, ওর বাপ জানলে তোর চোখ তুলে নিবে। সাব্বির ঘোরের মাঝেই বলে বসে, এত সুন্দর মেয়ে আমি কোনোদিনও দেখিনি আবিদ। কি সুন্দর মায়াবী তার চেহারা, এক পলক তাকালে মন চাচ্ছে আজীবন তাকিয়ে থাকি। তুই গেছিস সাব্বির, তুই শেষ হয়ে গেছিস। বামন হয়ে চাঁদে হাত দিতে চাচ্ছিস। আপনায় আরও একবার নিজেকে উপলব্ধি
করে নি, চল আমার সাথে। কথাটা বলে আবিদের সাব্বিরকে টেনে নিয়ে যেতে নিবে, অমনি তানহা গাড়ির উপর থেকে নেমে দলবল নিয়ে ছুটে এসে দুজনকে ঘিরে ধরে। তানহা বেশ কড়া কণ্ঠে বলে, কিরে আবিদ, তুই ছেলেটাকে নিয়ে পালাচ্ছিলি কেন? এতবার ডাকলাম শুনতে পাসনি? আবিদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপু, আসলে আমাদের ক্লাসের সময় হয়ে গিয়েছে, তাই যাচ্ছিলাম। রাখ তোর ক্লাস, ওই ইরফান স্যার তো আজ লজে কলেজেই আসেনি। বাইরে বয়ে তোর সাথে এই পোলাকে শুনলাম রাজশাহী বোর্ডের টপার বয়। হ্যাঁ আপু, ও হলো সাব্বির, গ্রাম থেকে এসেছে। বেচারা এতটাই সহজ সরল যে হলের ডালের বাটিকে হাত ধোয়া পানি ভেবে নিয়েছিল। এসব গ্রামের পুতগুলো এমনই, মায়ের হাতের রান্না খুঁজে বেড়ায় সব জায়গায়। এই কালু, তোর নাম কি রে? সাব্বির রাহার দিকে এক পলক তাকিয়ে দেখে। মেয়েটা সুন্দর হলেও নাক বোচা এবং একে মোটা, তাই সে বলে, নাল বোচা মোটি আন্টি। আমার নাম সাব্বির। আপনার নাম কি? জীবনের প্রথম এত মানুষের সামনে সাব্বিরের এহেন অপমান করা কথা শুনে রাহা দমে যায়। নাকে হাত দিয়ে বার কয়েক টেনে বলে, তোর সাহস তো কম না ভিখারির বাচ্চা, আমার নাক বোঝা আর মোটা বলিস? তুই কি জানিস না আল্লাহ পছন্দ করে বানিয়েছেন আমাদের? আমাকে আল্লাহ পছন্দ করে বানিয়েছেন। আমাকে কে আপনি যে খ্যাত বলবেন? কেন কালু বলে ডাকবেন? আপনাকে মুটি আর নাক বোছা বললে রাগ করেন? আমার রাগ হয় না। রাহা তেলে বেগুনে জ্বলে ওঠে। গুন্ডি লুকে সাব্বিরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তানহা বলে ওঠে, এই তোরা থেমে যা। শোনো সাব্বির, তুমি আমাদের জুনিয়র, তাই সিনিয়রদের রেসপেক্ট দিতে শিখো। তুমি রাজশাহী বোর্ডে টপ স্কোরার মানে সেরা একজন ছাত্র। মন দিয়ে পড়াশোনা করো, আমরা তোমার সাথে আছি। ধন্যবাদ আপু, আমি চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করার। তানহা ওর ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে, হ্যাঁ রে, আপু বলতে হবে না, তানহা বলে রেখো। হ্যান্ডশেক করো, আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, কেমন? আপনি তো আমার সিনিয়র। আর ওসব সিনিয়র বাদ দাও, আমরা বন্ধু। এখন ক্লাসে যাও, মন দিয়ে পড়াশোনা করো। সাব্বির আবিদকে নিয়ে চলে যেতে থাকে ক্লাসে, আর রাহা তানহাকে খোঁচা মেরে বলে, বাবা, তুই তো দেখছি এন্ট্রি ওস্তাদ, একদিনেই ছেলেটাকে পাগল করে দিলি। অনেকগুলো প্রেমের প্রস্তাব পেয়েছি, সুন্দর হ্যান্ডসাম ওয়ালা ছেলেদের থেকে। কেউ আমার চেহারাকে ভালোবাসতো, আর কেউ আমার ফিগার। তবে আজ এই কালোকে দেখে মনটা কেমন যেন ব্যাকুল হয়ে উঠল। একটা বারও আমার চোখের ওপর থেকে নজর অন্যদিকে নেয়নি। এ স্পেশাল কেউ রে রাহা, ভেরি স্পেশাল। তুই শেষ পর্যন্ত একটা কালোর প্রেমে পড়ে গেলি তানহা? আমার ভুল হয়ে গেল না তো তোর সাথে বাজি ধরে? চুপ কাথি, তুই নিজেও তো ওই আবিদের প্রেমে মজে আছিস বহুদিন ধরে। আমি জানি না মনে করেছিস? তোর বাবাকে বলে দিব, মনে রাখিস। হয়েছে হয়েছে, আমি না হয় আবিদকে ভালোবাসি, কিন্তু ওকে বলিনি। তুইও কালুকে মন দিয়ে ফেলেছিস। এখন চল ক্লাসে যাই, নয়তো ক্লাসটা মিস হয়ে যাবে। তানহারা ক্লাসে যেতে থাকে। এদিকে আবিদ মুখটা গোমরা করে সাব্বিরকে বলে, দোস্ত, আজ তোর উপর রাগ করেছি আমি। কেন রে আবিদ? তুই রাহাকে এমন মুটি আর নাক বোচালো বললি কেন? জানিস না আমি রাহা আপুকে ভালোবাসি, কিন্তু এখনো বলতে পারিনি। মাত্র বললি। যাই হোক, ভালোবাসা হারাম। বিয়ে করে বউকে ভালোবাসবি, আর রাহা আপু তোর না সিনিয়র, তাহলে ওটা কি ভালোবাসা হয়? দূর গাদা, সিনিয়র বউরা বেশি কিউট হয়। হাজব্যান্ড অথবা প্রেমিক, তুই যেই হোস না কেন, ভীষণ ভালোবাসে। সাব্বির আবিদের কাঁধে হাত রেখে বলে, ভালোবাসা আমার জীবনে আসেনি আবিদ। স্কুল লাইফে বহুবার আমি অপমানিত হয়েছি এই চেহারার জন্য। ক্লাস 4-এ একটা স্যার আমাকে একটু বেশি মেরেছিল। বদলে আমার বাবা চাচারা ওই স্যারকে লুলা বানিয়ে দিয়েছে, আর হাঁটতে পারি না। ওই ঘটনার পর আমি কখনোই মুখ খুলিনি, নীরবে সহ্য করে গিয়েছি। তোকে সত্যি বলি,
তুই কালো হলেও তোর চেহারা অসম্ভব মায়াবী, ভীষণ মায়া তোর চেহারায়। আমি খেয়াল করেছি তুই তানহা আপুর চোখে থেকে নিজের চোখ অন্যদিকে নিসনি। যার বিরন তানহা আপু এত সুন্দর যে আমারও মনে খারাপ চিন্তা আসতো। তবে রাহাকে ভালোবাসার পর আর তাকাইনি তানহার দিকে। বুঝেছি, চল ক্লাসে যাই। মেয়েদের চক্করে পড়ার চেয়ে পড়াশোনার চক্করে পড়া ভালো, এতে জীবনে বড় কিছু হতে পারবো। দেখতে দেখতে 2টা বছর কেটে যায়। সাব্বির, তানহা আর আবিদ রাহাদের বন্ধুত্ব ভীষণ গভীর হয়। রোজ ওরা আড্ডা দিতে থাকে। অক্টোবর মাসের 16 তারিখ সাব্বিরদের রেজাল্ট দিবে। ক্যাম্পাসের আম গাছের নিচে চুপচাপ বসে আছে সে, পাশেই তানহা, আরেক পাশে রাহা তার বয়ফ্রেন্ড আবিদকে সান্ত্বনা দিচ্ছে। তানহা রাহাদের মতো সাব্বিরের মাথাটা ওর কাঁধে নিতে গিয়েও পারে না, কেননা তখনও সে বলেনি ভালোবাসার কথা। এই সাব্বির, এত চিন্তা করছো কেন? তুই টপার বয়, আশা করি আবারও টপার হবে। এত চিন্তা করা ভালো না। সাব্বির তানহার হাতটা আলতো করে ধরে বলে, তোমার কথা সত্যি হোক তা না, আমার বাবা মায়ের স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। তারা অনেক আশা নিয়ে আছেন, আমি পুলিশ হব। আমারও একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। যদি টপার হও তবেই বলবো, আর না হলেও বলবো। এমন সময় অফিস থেকে কয়েকজন স্যার, এমনকি বিজয় স্যারও ছুটে আসেন সাব্বিরের দিকে। তাদেরকে দেখে সাব্বির উঠে দাঁড়াতেই ভিসির স্যার সাব্বিরকে জড়িয়ে ধরে বলতে থাকেন, অভিনন্দন সাব্বির, অভিনন্দন। তুমি আবারও ঢাকা বোর্ডের মধ্যে টপ স্কোরার। আজ আমি সত্যি ভীষণ খুশি বাবা। আমার এই চাকরি জীবনে তোমার মতো মেধাবী ছাত্র পেয়ে গর্বিত আমি। ধন্যবাদ স্যার। একে একে সবাই সাব্বিরকে অভিনন্দন জানিয়ে যায়। এমন সময় তানহা পেছনে থেকে ওর কাঁধে হাত রাখে। সাব্বির ঘুরে দাঁড়াতেই তানহা হুট করে সাব্বিরকে জড়িয়ে ধরে, কপালে চুমোতে চুমোতে ভরিয়ে দিতে থাকে। জীবনে প্রথম নারীর স্পর্শে সাব্বির পাথর হয়ে যায়। তানহা হঠাৎ সাব্বিরকে ছেড়ে দিয়ে ওর সামনে হাঁটু ভাঁজ করে বলে, আমি তোমার সিনিয়র, মিস্টার জুনিয়র, তাই নিজেই বলছি। 2 বছর তোমাকে খুব কাছ থেকে দেখেছি। তুমি অন্যরকম। তোমার চাহনি, বলার ভঙ্গিমা আর ভালোবাসার ধরন অন্যরকম। তোমার চাহনি পবিত্র, তোমার হাসি অকৃত্রিম, তোমার ভালোবাসা অমলিন। তোমাতেই আমি নিজেকে হারিয়েছি, ভালোবেসে ফেলেছি আমি তোমায়। আমাকে বিয়ে করে আজীবন নিজের বুকের মাঝে আগলে রাখবে প্রিয়। সাব্বির কি বলবে ভেবে পায় না, ওর কাছে স্বপ্ন মনে হতে থাকে। কাঁপা কাঁপা হাতে তানহার হাত থেকে ফুলটা নিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলে, তুমি আমার প্রথম নারী, তুমি প্রথম আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দেওয়া নারী। তুমিই আমার প্রথম ভালো লাগা। তোমাকে ফিরিয়ে দিলে আমি হেরে যাব। তোমায় আমিও ভালোবাসি, তবে এভাবে নয়। নিজের বধূ হিসেবে সম্পূর্ণরূপে পেতে চাই তোমায়। বিবাহ করবে আমায় প্রিয়তমা? হব আমি তোমার প্রিয়তমা বধূ প্রিয়। পুরো ক্যাম্পাস করতালিতে মুখরিত হয়ে ওঠে। কেউ কেউ শীর্ষ বাজাতে শুরু করে। আর এতেই হুঁশ ফিরে আসে তানহা আর সাব্বিরের। তারা দ্রুত ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে লজ্জায়। মুখোমুখি বসে আছে তানহার বাবা রায়হান চৌধুরী আর সাব্বিরের বাবা আমান সাহেব। পাশে বসে আছে সাব্বির। দূরের একটা ঘরে বসে আছে সাব্বির আর তানহার আম্মু, সাথে তানহা। এমন সময় রায়হান চৌধুরী বলেন, ভাই সাহেব, আপনি সম্মানিত ব্যক্তি, একজন ইমাম। আপনাকে আমি বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, আমাদের সম্মান তো আবেগের বশে ছেলে মেয়ে নষ্ট করেই ফেলেছে। এখন ওদের বিয়েটা দিয়ে দিলে হতো না? আমি লজ্জিত ভাই সাহেব, ছেলেটা এভাবে শয়তানের ধোকায় পড়বে আমি বুঝতে পারিনি। মা তানহাকে আমি পুত্রবধূ করতে সম্মতি জানাচ্ছি। চাইলে এক্ষুনি বিবাহ দিব তাদের। আলহামদুলিল্লাহ। বাবা সাব্বির, তুমি কিছু বলবে? আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি।
আমরা দুজন আপনাদের সম্মান নষ্ট করেছি। আমরা ভাবিনি ভিডিওটা সবাই ছড়িয়ে দেবে। আমরা বিবাহ করতে চেয়েছিলাম, তাই আমার কোনো আপত্তি নেই। রায়হান চৌধুরী আর আমান সাহেব শব্দে আলহামদুলিল্লাহ বলে কাজী ডাকতে চলে যায়। ওদিকে রাহেলা বেগম পুত্রবধূকে নিজের গলা থেকে একটা চেইন পরিয়ে দিয়ে বলেন, আমার ছেলে এমন চাঁদের মতো স্ত্রী পাবে আমি কখনো কল্পনাতেও আনিনি। মা তানহা, আমার ছেলেটাকে ভালো রেখো। অবশ্যই রাখবো আম্মু, আপনারা দোয়া করবেন। বেয়ান সাহেব চলুন, রান্না তুলে দেই, কিছু লোকজন আসবে। চলুন বেআইন। রাত 9টা বেজে 1 মিনিট 3 বার কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সাব্বির আর তানহা। ঘরোয়া পরিশেষে সাব্বিরের বিবাহটা হওয়া তেমন চাপ নেই। এক বাবার একটা মাত্র মেয়ে তানহা। রাত 12টা। বাসর ঘরের দরজা লাগিয়ে সাব্বির পেছন ফিরতে ছুটে আসে তানহা। শক্ত করে জড়িয়ে ধরে বলে, এত দেরি করলে কেন জান? জানো আমি কত সময় ধরে অপেক্ষায় ছিলাম তোমার। সাব্বির আলতো করে তানহার কপালে চুমু দিয়ে বলে, এই তো এসে গিয়েছি প্রিয়তমা, আর চিন্তা নেই। কথাটা বলে তানহাকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায় সাব্বির। তানহাও অজানা এক শিহরণে সাব্বিরকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, জান আমায় একটু ভালোবাসো না? অনেক অনেক ভালোবাসা দাও। সাব্বির চুপ করে তানহার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে হারিয়ে যায় সুখের সমুদ্রে। দেখতে দেখতে 7টা বছর কেটে গিয়েছে। সাব্বির অনার্স শেষ করে বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সুপারিশে ফার্স্ট হয়েছে। রেজাল্টটা দেখা মাত্র সাব্বির ওর বাবা মাকে জানায়। তারা তেমন খুশি নয়, মুখটা গোমরা, কেননা তাদের প্রিয়তমা পুত্রবধূ তানহা 2 মাসের সন্তান সম্ভবা। ছেলে ট্রেনিংয়ে গেলে তানহা কষ্ট পাবে। সাব্বির অগত্যা তানহাকে বুঝিয়ে চলে যায় ট্রেনিংয়ে। দীর্ঘ 7 মাস ট্রেনিং শেষে বাড়ি ফিরছে, সাথে জয়েনিং লেটার, সাব্বিরের নতুন পরিচয়, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। এত কিছুর মাঝেও সাব্বিরের চেহারায় ভয়, কেননা তানহা হসপিটালে যে কোনো সময় ডেলিভারি হবে। এমন সময় ড্রাইভার বলে, স্যার চিন্তা করবেন না, ম্যাডাম সুস্থ হয়ে উঠবেন। আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন, আমি হসপিটালের সামনে গিয়ে ডেকে দিব। সাব্বির মাথা নাড়িয়ে চোখটা বন্ধ করে ভাবতে থাকে ছোটবেলার স্মৃতি, অতীত। মা, তুমি কি বড় কোনো পাপ করছিলা যার জন্য আল্লাহ আমারে কালো বানাইছে? শুনছি মা, বাবার পাপ সন্তানরা ভোগ করে। সাব্বিরের কথা শুনে রাহেলা বেগম চুপ হয়ে যায়, মুখটা অন্যদিকে ফিরে নিজের কাজে মন দেয়। সাব্বির ওর মায়ের কাছে গিয়ে চুপটি করে বসে ওর মায়ের মুখটা 2 হাতে নিজের দিকে ফিরিয়ে বলে, বলো না মা, কেন মা? সবাই আমাকে কালো বলে, স্কুলে গেলে কেউ আমার সঙ্গে খেলতে চায় না। ওরা বলে আমি নাকি কালো বিড়াল, আমাকে দেখলে নাকি তাদের ভয় করে। রাহেলা বেগম চুলাটা বন্ধ করে দিয়ে ছেলের দুগালে হাত দিয়ে ছলছল চোখে বলে, আমি জানি না বাবা, তুই কালো কি করে হলি? আমি আর তোর বাবা তো কালো নই। আল্লাহ কখন কাকে কিভাবে তৈরি করবে তা কি আমরা জানি? আমার আর স্কুলে যেতে ইচ্ছে করে না মা। আমাকে দেখে স্যারগুলো বিরক্ত হয়, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। তোকে আমি আর স্কুলে পড়াবো না বাবা, মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব, দেখবি তোকে আর কেউ কালো বলবে না। আমি কি কোনোদিনও ফর্সা হব না মা? আমার খুব ইচ্ছে করে একটু ফর্সা হওয়ার। না, তোর ফর্সা হওয়ার দরকার নেই, তুই এমনই থাক বাবা। তুই আমার কালা মানিক, আমার কালা চাঁদ। এখন যা সোনা খেলতে, আমি রান্নাটা শেষ করি, তোর বাবা মসজিদ থেকে আসবে। সাব্বির ওর মায়ের কোল থেকে নেমে বাড়ি থেকে বের হয়ে স্কুল মাঠে যেতেই ওর সামনে এসে দাঁড়ায় রাতুল। সাব্বির রাতুলের দিকে এগিয়ে যেতে রাতুল বলে ওঠে, কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস? খেলতে যাবো রে, তুই যাবি নাকি? রাতুল মাথা নিচু করে বলে, তাহলে আর যাইস না, স্কুল মাঠে ফর্সা ছেলেদের খেলা হচ্ছে। আমিও গিয়েছিলাম, আমাকে আলকাতরা বলে তাড়িয়ে দিল। চল আমরা বরং ক্যারাম খেলি, দুজন মিলেই হয়ে যাবে। ঠিক আছে চল।
দুজনে হাঁটতে হাঁটতে রাতুলদের বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় রাতুল বলে, জানিস সাব্বির, তুই ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। তুই এলাকায় না থাকলে সত্যি আমি যে কয়টা দিন বাড়ি থেকে বের হই না। বাদ দেও সব। মা বলেছে আমরা কালো বলে মানুষ আমাদের পছন্দ না করলেও আল্লাহ আমাদের পছন্দ করেই বানিয়েছেন। মাঝে মাঝে আমার খুব অভিমান হয় জানিস, ইচ্ছে করে গলায় দড়ি দিয়ে মরে যাই। না না, ওসব বলেও ভাবিস না বন্ধু, ওটা হারাম। আমার বাবা বলেছে তাদের অনেক শাস্তি দেবে আল্লাহ। রাতুল কেঁদে ফেলে। ফোপাতে ফোপাতে বলে, জানি রে সাব্বির, আঙ্কেল গতকাল জুম্মার নামাজে বলেছে আত্মহত্যা মহাপাপ। চল, এসে গেছি বাসায়, তুই ছাদে যা, আমি ক্যারাম বোর্ড নিয়ে আসছি। সাব্বির ছাদে চলে যায়। এদিকে জোহরের নামাজ শেষ করে আমান সাহেব বাসায় আসতেই তার স্ত্রী রাহেলা বেগমের মুখটা ভার করে থাকতে দেখে কাছে গিয়ে কোমল কণ্ঠে বলেন, কি গো রাহেলা, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? কিছু লাগবে তোমার? না, কিছু লাগবে না সাব্বিরের বাবা। তাহলে এমন মনমরা হয়ে বসে আছো কেন? আমার এত সুন্দর স্ত্রী মনমরা হয়ে বসে থাকলে আমার খুব কষ্ট হয়। রাহেলা বেগম আমান সাহেবের চুলে বিলে কেটে দিয়ে বলে, হয়েছে, আর ঢং করতে হবে না। আসলে সাব্বিরের কথা শুনে মনটা খুব খারাপ। আজকেও ছেলেটা জিজ্ঞেস করছিল আমরা কোনো পাপ করেছিলাম কিনা, যার শাস্তি আল্লাহ ওকে দিয়েছে। আমান সাহেবের মুখটা শুকিয়ে যায়। থমথমে মুখে বলে, ছোটবেলায় ছেলেটার বয়স কেমন 11, এখনই ছেলেটা অনেক বুঝতার। তবে মাঝে মাঝে হয়তো ওর সহপাঠী কিংবা প্রতিবেশী অতিরিক্ত তাচ্ছিল্য করে বসে, যার কারণে ছেলেটা অভিমান করে। আমরা স্বামী স্ত্রী তো তেমন কালো নই আমন। আমাদের ছেলেটা এমন হলো কেন? ওর কথাই ঠিক নয় তো? আমরা আমাদের অজান্তেই কোনো খারাপ কাজ করে ফেলেছি? আমি জানি না রাহেলা, তবু আমি প্রতিটা ওয়াক্তে আল্লাহর কাছে ক্ষমা চাই। যাই হোক, খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। রাহেলা বেগম স্বামীকে খেতে দিয়ে বলেন, জমিতে ধানের তো কুশি এসে গেল, খেয়ে এবার দেখে আসলে হতো না? শুনেছি ধানে এখন প্রচুর পোকা আক্রমণ। আসুন, নামাজের পরে যাব রাহেলা, ছেলেটা আসুক, বাপ ছেলে মিলে জমি দেখতে যাব। রাহেলা বেগম আর কথা বাড়ান না, নিজের স্বামীর পাশে বসে খেতে শুরু করেন। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দিতেই ভুলে গিয়েছি, আমান সাহেব এলাকার মসজিদের সম্মানীয় ইমাম। পাশাপাশি তার বাবা ছিলেন গৃহস্থ, 4 ছেলে মধ্য তিনি সবার ছোট। তার বড় 3 ভাই বেশ বড় বড় চাকরি করেন, সবারই বিল্ডিং বাড়ি। তবে আমান সাহেবকে তার বাবা শখ করে হাফেজ বানিয়েছেন, বেতন 7,000 টাকা, যা দিয়ে কোনো মতে চলে যায়। বাবার 12 বিঘা জমির মধ্যে ভাগে 3 বিঘা আবাদি জমি পেয়েছেন, যা দিয়ে চলে যায় ভালোভাবেই। তার স্ত্রী হাফেজা রাহেলা বেগম বাবা মায়ের ছোট মেয়ে। তার 2 ভাই 2 বোন। বড় 3 ভাই বোন বেশ সচ্ছল হলেও রাহেলা বেগম তাদের চেয়ে বহু গুণ পিছিয়ে। তবু তার মনে কোনো আক্ষেপ নেই। সেই সাথে তাদের 11 বছরের একমাত্র ছেলে সাব্বির ক্লাস 4-এ পড়াশোনা করে। বাকিটা গল্পে জেনে নেবেন। রাতুলের সাথে খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে যায় খেয়ালই করেননি সাব্বির। রাতুলের আম্মুর ডাকে সাব্বিরের হুঁশ ফেরে। রাতু, এই রাতু, সন্ধ্যা হয়ে গেল, পড়তে বসবে না? আর বাবা সাব্বির অন্ধকার হয়ে আছে, বাসায় যাবে না? ভাবি তো চিন্তা করবে। জি আন্টি, যাচ্ছি। রাতুল থাক, গেলাম। রাতুলদের বাড়ি থেকে বের হয়ে সাব্বির হাঁটতে থাকে রাস্তা দিয়ে। এমন সময় ওর চোখ পড়ে রাস্তায় পাশে ভাসতে থাকা গরুর বট আর আলু দিয়ে তৈরি করা কুশলি পিঠার দিকে। বেশ লোভ হয় ওর খেতে। পকেটে হাত দিয়ে খুঁজতে শুরু করে টাকা, কিন্তু নেই। আজ শনিবার, স্কুল ছিল না বলে টাকা দেয়নি ওর বাবা। হতাশ হয়ে হাঁটতে শুরু করে। এদিকে রাহেলা বেগম দরজার সামনে বসেছিলেন ছেলের অপেক্ষায়। সাব্বির ও রাস্তা থেকে ওর মাকে দাঁড়িয়ে থাকতে দেখে
এক দৌড়ে ওর মায়ের কোলে গিয়ে ওঠে। রাহেলা বেগমও ছেলেকে বুকের মাঝে আগলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, বাবা আজ এত দেরি করে ফিরলি যে? আজ বুঝি তোর বন্ধুরা তোকে খেলতে নিয়েছিল? না মা, আমি রাতুলের সাথে খেলছিলাম। জানো, রাতুলও কালো বলে ওকে খেলতে নেয়নি ওর বন্ধুরা, আর তাদের আম্মুরা ওনাকে নিষেধ করে দিয়েছে না খেলতে। আচ্ছা ওসব ভুলে যা বাবা। যারা তোদের সাথে খেলতে চায় না তাদের সাথে জোর করে খেলার প্রয়োজন নেই। এখন চল পড়তে বসবি, সন্ধ্যা হয়ে গেল। সাব্বির ওর মায়ের সাথে ঘরে যেতে যেতে বলে, মা, একটা কথা বলবো, রাগ করবা না তো? বল বাবা, কি বলবি? আমার না কুশলী পিঠা খেতে ইচ্ছে করছে। একটু আগেই দেখে আসছি রাস্তায় বিক্রি করছে, আমাকে কিনে দেবে? বাবা আমার কাছে তো টাকা নেই রে। তোর বাবা আসুক তখন না হয় বলবো নি কিনে আনতে। এখন চল পড়তে বসবি। সাব্বির মন খারাপ করে বই নিয়ে বসে। রাহেলা বেগম ছেলের মন বোঝেন, তবুও ছেলেকে চুপচাপ পড়াতে বসে চলে যান নামাজ পড়তে। নামাজ শেষ করে দুহাত তুলে আল্লাহর দরবারে বলতে থাকে, ইয়া আল্লাহ, আপনি আমাদের অবস্থান জানেন। আমার আর্থিক অবস্থা ভালো নয়। আমার মাসুম ছেলেকে আমি তার পছন্দের কোনো খাবার কিনে দিতে পারি না আমি আমার স্বামীকে মুখ ফুটে বলতে, ছেলের জন্য কিছু আনতে। ইয়া মাবুদ, আপনি আমার ছেলেকে উত্তম রিজেক দান করুন। তাকে আপনি অঢেল সম্পদ না দিলেও ভালোভাবে চলার তৌফিক দান করুন, আমিন। মোনাজাত শেষ করে রাহেলা বেগম পেছন ফিরে তাকান। বরাবরের মতোই আমান সাহেব দাঁড়িয়ে আছে, তবে আজ হাতে খাবারের পলিথিন। আমান সাহেব এগিয়ে এসে স্ত্রীর হাতে পলিথিনটা দিয়ে বলেন, নামাজ শেষে বাসায় আসছিলাম, হঠাৎ সভাপতি সাহেব হাদিয়া দিলেন। তুমি দুটো খেয়ে বাকিটা আমার কলিজার টুকরোকে দিয়ে এসো। রাহেলা বেগম পলিথিন খুলে কুশলি পিঠা দেখে ভীষণ রকমের খুশি হন। দৌড়ে চলে যান ছেলের ঘরে। মন খারাপ করে বই নিয়ে পড়তে থাকা সাব্বির ওর মাকে ওর রুমে দৌড়ে আসতে দেখে চমকে ওঠে। রাহেলা বেগম ছেলের হাতে পলিথিনটা এগিয়ে দিয়ে বলেন, এই নে বাপজান, তোর জন্য তোর বাবা কুশলি পিঠা কিনে এনেছে। সাব্বির তড়িৎ পলিথিনটা হাতে নিয়ে খুলে দেখে সত্যি সত্যি কুলসি। তবে কুলসিগুলো আগেই না খেয়ে গুনতে থাকে। 1 2 3 4 5, মোট 5টা আছে মা। আমি দুটো নিলাম, বাকিগুলো তুমি আর বাবা খাও। কথাটা বলে সাব্বির দুটো বের করে নিয়ে পলিথিনটা ফিরিয়ে দেয় ওর মাকে। রাহেলা বেগম ছেলের কপালে চুমু দিয়ে আরেকটা কুলসি ছেলের হাতে তুলে দিয়ে বলেন, বাবা মা সব সময় চায় তার সন্তান বেশি করে খাক। তুই 3টা খাবি আর আমরা দুজন একটা করে। এখন আর মুখ গোমরা করে রাখতে হবে না। খেয়ে মন দিয়ে পড়াশোনা কর। আমি গেলাম। কথাটা বলে রাহেলা বেগম ঘরে চলে যায়। আর দেখে আমান সাহেব ঠিক আগের মতোই ঠায় দাঁড়িয়ে আছেন। কি গো সাব্বিরের বাবা, অমন করে দাঁড়িয়ে আছো কেন? বিছানায় বসো। তার আগে বলো, তুমি কুলসি পিঠে দেখে এমন দৌড়ে গেলে কেন ছেলের ঘরে? ছেলেটা সন্ধ্যাবেলায় খেলে বাসায় আসার সময় রাস্তায় কুশলি পিঠা বিক্রয় করতে দেখে একটু আগে আমার কাছে খেতে চেয়েছিল। আমাদের যা সামর্থ্য তাই বলেছিলাম তোর বাবা বাসায় আসুক তখন বলবো নি। ছেলেটা মন খারাপ করে পড়তে বসেছিল। আমিও নামাজ শেষ করতেই দেখি তুমি কুশলি হাতে দাঁড়িয়ে আছো। আমান সাহেব মুচকি হেসে বলেন, দেখেছো আল্লাহর কি অসীম ক্ষমতা। তিনি ঠিকই আমর গায়েবী রিজিক দান করে দিলেন সভাপতি সাহেবের আছিলায়। যাই হোক, সবগুলো ছেলেকে দাওনি? রাহেলা বেগম স্বামীর মুখের সামনে একটা পিঠা তুলে ধরে বলে, আমাদের ছেলে ইনসাফ আর ভাগাভাগি শিখেছে উত্তমভাবে। ঠিক তোমার মতো। নাও, খেয়ে নাও। ভেবেছিলাম ছেলেটাকে আমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব, কিন্তু আমার অবস্থা দেখে আর সাহস হয়নি। তবে ছেলেটাকে আমি দিনের শিক্ষা দিতে পেরে অত্যন্ত খুশি। শুনো, দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়।
আমরা দুনিয়ার কষ্ট করলেও আখিরাতে জান্নাতে বসবাস করব। বিছানদয় বসো, আমি খাবার আনছি। কথাটা বলে রাহেলা বেগম চলে যায়। আমান সাহেবও অপেক্ষা করতে থাকে ছেলের স্কুলের পড়া শেষ হওয়ার। তারপরেই যে তিনি ছেলেকে মুখস্থ করাতে নেবে আল কুরআন। পড়াশোনা শেষ করে সাব্বির ঘর থেকে বের হয়ে সোজা গিয়ে বসে ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিল বলতে আহামরি কিছু নয়, পুরনো পড়ার টেবিল আর 3টা চেয়ার। আগে সাব্বির বিছানায় ভাত খেত, যা ঠিক নয় বলে আমান সাহেব এই ব্যবস্থা করেছেন। সাব্বির টেবিলে বসতে রাহেলা বেগম ভাত তুলে দিয়ে তরকারি তুলে দিতে নেবেন, অমনি সাব্বির বলে, মা আজকেও শাকভাজি করেছো? আমার আর ভালো লাগে না এসব খেতে। আমাকেও তুমি রাফি, আবির আর মাহিন ভাইয়াদের মতো মাংস দিয়ে ভাত দাও। রাফি, মাহিন আর আরবির হলো ওর বড় আব্বুদের ছেলে। রাহেলা বেগম এবার বেশ রেগে যায়, ধমক দিয়ে বলে, সাব্বির, দিন দিন তুই বেশি জেদি হয়ে যাচ্ছিস। আর তোর বড় আব্বুরা চাকরি করে, তাদের টাকা বেশি, তাই তো তারা মাছ মাংস খায়। আমাদের অত টাকা কই? তাও তো তোকে আমি বাড়ির মুরগির ডিম খেতে দেই, বাচ্চা না তুলে। সাব্বির ওর মায়ের ধমক শুনে চুপ হয়ে যায়। রাহেলা বেগম প্লেটে শাক ভাজি, ডিম অমলেট তুলে দিলেও মুখটা গোমড়া করে বসে থাকে। ছেলের এমন মুখ গোমড়া করে বসে থাকা দেখে বেশ হতাশগ্রস্ত হন আমান সাহেব। স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, রাহেলা, ছেলেকে ধমক দিয়ে লাভ নেই, ওদের দেখে খেতে ইচ্ছে করা স্বাভাবিক। বাবা সাব্বির, আজ খেয়ে নাও, কাল দেখি আমি মাংস আনার চেষ্টা করব। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি, এবার খাও। সাব্বির খুশি মনে খেয়ে ঘরে চলে যায়। রাহেলা বেগম স্বামীর পাশে বসে বলে, মাস তো শেষ, 7,000 টাকা বেতন পাও, সবই তো খরচ হয়ে গেল। মাংস আনবে কি দিয়ে? চারিদিকে নানান খরচ, কারেন্টের বিল দিলাম 1,000, তেল লবণ এসব কিনতেই বাকি টাকাও শেষ হয়েছে। আছে 400 টাকার মতন। হাফ কেজি মাংস আনবো ভেবেছি। তুমি এই কয়েকদিন কোনো মতো টেনে নিও সংসার। বলছি, আফজাল ভাইয়ের থেকে কিছু টাকা ধার নিলে হতো না আমান? তিনি তোমার সবার বড় ভাই, আশা করি বারণ করবেন না। এ কি বলছো তুমি রাহেলা? তিনি ব্যাংকের চাকরি করেন, তার টাকা আমি নিয়ে সন্তানকে খাওয়াতে পারবো না। তিনি সেবা প্রদান করেন মাত্র। ছেলে যখন খেতে চেয়েছে তখন ছোট হলে সমস্যা নেই। আফজাল ভাইকে সকালে গিয়ে বলবে, দেখবে তিনি ঠিকই দিবেন। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় বলবো। এখন খেয়ে নাও, রাত অনেক হলো, ঘুমাতে হবে না? না হলে ফজরের নামাজ মিস হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে আমান সাহেব মসজিদ থেকে বের হতেই ওর সামনে এসে দাঁড়ান তার বড় ভাই আফজাল সাহেব। আমান সাহেব বিনয়ের সাথে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আফজাল সাহেব চোখটা শুরু করে সালামের জবাব দিয়ে বলেন, দিনকাল কেমন যাচ্ছে তোর? ইদানিং আমার বাড়ির দিকে যাস না, কোনো মিলাদ মাহফিলে বুঝি দাওয়াত পাচ্ছিস না? তেমন কিছুই না ভাইয়া, ওসব মিলাদ মেহফিলে আমি আর যাব না, কেননা তা বিদায়াত। চুপ থাক, তোর জন্য আমি বাবা মারা গেলে মজলিস করে গ্রামের লোককে খাওয়াতে পারিনি। জানিস লোকজন আমাকে কত কথা শুনিয়েছে। তাদের একটাই কথা, আমি ব্যাংকে চাকরি করে কি করলাম জীবনে, যে বাবার মৃত্যু উপলক্ষে মজলিসই করতে পারলাম না। আমান সাহেব মৃদু হেসে বলে, বাবা মারা গিয়েছে আমাদের, আমরা আমাদের বটগাছকে হারিয়ে ফেলেছি। আজীবন তার স্নেহ, এমনকি তাকে দেখতে পাবো না। এই অসীম কষ্ট কি আপনি অনুভব করেছেন ভাইয়া? নাকি বাবা মারা যাওয়ার খুশি হয়ে গরু জবাই করে মজলিস নামের পিকনিক করতে চেয়েছিলেন? আফজাল সাহেব মুখটা গম্ভীর করে বলেন, হয় ছোট 2 টাকার ইমাম আর বয়ান দাও লাখ টাকার, আমি মাস্টার পাস, তোমার চেয়ে বেশি জানি। শোন আমান, সময় আছে, অন্য কোনো কাজে মন দে। বউ সন্তান নিয়ে তো বাবার রেখে যাওয়া ওই ভাঙাচোরা বাড়িতে থাকছিস। তোমার সাথে কথা বলে পারবো না আমি ভাইয়া, আর পারতেও চাই না। তবে এটা বলি, মনে রেখো, পৃথিবীর সব বই বিক্রি একদিকে, আর কুরআনের 30 পারার হাফিজ
আরেক দিকে। হয়তো দুনিয়ার বইগুলো সাফল্য দেবে, কিন্তু চিরস্থায়ী আখেরাতে আল কুরআনের দেখানো পথ আমাদের দিবে চিরস্থায়ী জান্নাত। বুঝেছি। এখন শোন, এই 3,000 টাকা রাখ। সাব্বির গতকাল বাসায় এসেছিল, কত করে বললাম বাপজান ভাত খেয়ে যাও, খেলো না। সে নাকি ওর মা বাবা ছাড়া মাছ মাংস খাবে না। তোর অবস্থা আমি জানি, ওসব কিনতে পারবে না। টাকাটা নিয়ে বাজার যাবি, সব টাকা দিয়ে মাছ মাংস কিনে নিয়ে যাবি। ভাইয়া, এত লাগবে না। চুপ, বেশি বুঝিস তুই আমার চেয়ে। বাবা তো তোকে হাফেজ বানাতে গিয়ে এমন ফকির বানিয়েছি, আমি ভাই হয়ে তোর এই অবস্থা দেখতে পারবো না। যা এখন বাজারে, ভালো মাংস আর মাছ পাবি। কথাটা বলেই চলে যান আফজাল সাহেব। আমান সাহেব মিটিমিটি হেসে মনে মনে বলেন, আমি জানি ভাইয়া, এসব আমার মনের রাগ নয়। তুমি আগের মতোই আমাকে খোঁটা দিয়ে গেলে সবার সামনে, কিন্তু মনে মনে আমাকে বাবার চেয়েও বেশি ভালোবাসতে। 2 হাত ভর্তি মাছ মাংস কিনে মুখে প্রশস্ত হাসি নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে দেখতে পায় মা ছেলে মিলে বাড়ির উঠানে লাগানো লাল শাক আর কলমি শাক তুলছে। আমান সাহেব তাদের দিকে এগিয়ে যেতেই মা ছেলে তার দিকে তাকিয়ে চমকে ওঠেন। আমান সাহেব হেসে বলেন, রাহেলা, এই নাও বাজার, দ্রুত গিয়ে জমিয়ে রেঁধে ফেলো, বাপ ছেলে মিলে এসে খাবো। এত কিছু কিনলে কি করে? সবাই গায়েবী রিজিক। আজ বড় ভাই এর আছিলা হয়ে এসেছিল। বাবা সাব্বির, চলো জমি থেকে একটু ঘুরে আসি, ধান পাকলো নাকি দেখতে হবে। তাহলে কোনটা আগে রাঁধবো, মাছ নাকি মাংস? আমাদের তো ফ্রিজ নেই, এক কাজ করো, সবই রেঁধে ফেলো। অন্যের বাড়ি ফ্রিজে রাখতে গিয়ে ছোট হওয়ার দরকার নেই। কথাটা বলেই আমান সাহেব সাব্বিরের হাত ধরে বেরিয়ে যায় বাসা থেকে। রাহেলা বেগম নিজেও কিচেনের দিকে চলে যান। দুপুরে খাবার টেবিলে ছেলের প্লেটে মাছের মাথা তুলে দিতে পেরে রাহেলা বেগম ভীষণ খুশি হন। আমান সাহেব নিজেও খাওয়া বন্ধ করে দিয়ে ছেলের খাওয়া দেখতে থাকেন। সাব্বির আয়েশ করে খেয়ে রুমে চলে যায়। ছেলে চলে যেতেই আরমান সাহেব বলেন, ছেলেটার জন্য আমাদের সব কিছুই। খুব ইচ্ছে করে ছেলেটাকে রোজ ভালো খাওয়ায়, কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না। রোজ রোজ ভালো খাওয়ার প্রয়োজন নেই। এখন ওসব হাবিজাবি চিন্তা বাদ দিয়ে খেতে বসুন। খাওয়া শেষ হলে বড় ভাইয়াকে তরকারি দিয়ে আসবেন, আমি তুলে রেখেছি। তার দরকার নেই রাহেলা, বড় ভাবিকে তো চিনোই। যদি জানতে পারেন ভাইয়া আমায় টাকা দিয়েছে, তবে পুরো পাড়ায় রটিয়ে দেবে। তাই বলে দিব না? তাদের সামর্থ্য রয়েছে কিনে খাওয়ার। তুমি পাশের বাড়ির চাচা আর চাচিকে দিয়ে এসো, তাদের পুত্র সন্তান নেই, কি খেয়ে আছে জানি না, হয়তো রান্নার গন্ধ পেয়েছে। তাদের না দিলে আল্লাহ নারাজ হবে। পাগল, আমি তাদের আগেই দিয়ে এসেছি। আমি জানতাম তুমি এটা বলবে। সে যাই হোক, মাছের ঝোলটা কেমন হয়েছে? বেশ ভালো হয়েছে। রাহেলা বেগম আমান সাহেবের পাতের দিকে গভীর চাহনিতে তাকিয়ে বলে, আর মাংসের ভাজি? আমান সাহেব খাওয়া রেখে স্ত্রীর দিকে এক পলক তাকান, তারপর পেছন ঘুরে ছেলের ঘরের দিকে তাকিয়ে স্ত্রীর হাত ধরে নিজের পাশে বসিয়ে এক লোকমা ভাত মুখের সামনে ধরে বলে, নাও, খাইয়ে দিচ্ছি, তারপর নিজেই বুঝে যাবে। রাহেলা বেগম স্বামীর হাতে খেতে খেতে বলেন, তুমি সব বুঝেও না বোঝার ভান করে দেখে রাগ হয় আমার। আগে কত সুন্দর খাইয়ে দিতে, আর এখন একটুও দাও না। পাগলি, সন্তান বড় হয়েছে, ওর সামনে কি এসব করা ঠিক হবে? হুট করে দেখে নিলে লজ্জা পাবে। লজ্জার কি আছে? বাবার দেখেই তো সন্তান শিখবে। আমাকে তুলে খাওয়ানো দেখে ছেলেও শিখবে। স্ত্রীকে নিজে হাতে তুলে খাওয়াতে হয়, কাপড় ধুতে দিতে হয়, থালা বাসন ধুয়ে দিতে হয়। এখন না শিখলেও চলবে, সব কিছুর বয়স আছে। নয়তো দেখবে বছর 15 না হতেই বলে বসবে বাবা বিয়ে করব, তখন সামলাবে কি করে? হাহা, তুমিও না, সরো, আর খাবো না, পেট ভরে গিয়েছে। ছুটে পাল। কথাটা বলে রাহেলা বলে ছুটে পালায়। আমান সাহেবও মিটিমিটি হেসে বাকি খাবারগুলো খেতে থাকে। এদিকে ব্যাংক থেকে দুপুরের খাবার খেতে
বাসায় ফেরে আফজাল সাহেব। অমনি মুখোমুখি হন তার স্ত্রী রিনা বেগমের। চেহারা দেখে বুঝেন বেশ রেগে আছেন, তাই আমতা আমতা করে বলে, কি গো রাফির মা, এমন করে তাকায় আছো কেন? তুমি ভোরবেলা বলে গেলে নামাজ পড়ে বাজারে চলে যাবে, টাকাও নিয়ে গেলে, এখন দুপুর, কোথায় তোমার বাজার? কেন, ফ্রিজে কি মাংস নেই? কি বলছো তুমি এসব? আমার ভাই আর বোন আসবে, তাদের আমি নদীর তাজা মাছ আর টাটকা গরুর মাংস না খাইয়ে ফ্রিজের মাছ খাওয়াবো? আমরা তো রোজই খাই, ওরা খেলে দোষ কি? রাফি কোথায় গিয়েছে? কথা ঘুরিও না, আগে বলো 3,000 টাকা কি করলে, দেখি তোমার পকেটে টাকা আছে কিনা। কথাটা বলে রিনা বেগম স্বামীর পকেট চেক করে মাত্র 100 টাকা পান। আফজাল সাহেব সহজে রাগেন না, তবে এবার ভয়ঙ্কর রেগে হুঙ্কার ছেড়ে বলেন, রিনা রিনা, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো। আর একবার টু সাউথ করলে তোর ভাই আর বোনের সাথে তোকে বিদায় করে দেব। তোর ভাই বোনকে ফ্রিজের মাংস না খাওয়ালে চুপচাপ ভর্তা ভাত খাইয়ে বিদায় করবি। তোর ভাই বোন কোনো ভিআইপি নয়, মনে আছে তুই গেলে তোকে পান্তা ভাত খেতে দিয়েছিল? রিনা বেগম স্বামীর রাগ দেখে বেশ দমে যান। বাঘিনী থেকে ভেজা বিড়ালের মতো গলায় বলেন, আদম ধমক দিলে রাফির বাবা। চুপ, তুই কোনো জমিদার ঘরের মেয়ে নয়, একজন স্কুল মাস্টারের মেয়ে। তোরা তো ফুটানি হলো কবে থেকে? বেশি ভালোবাসি বলে মাথায় উঠেছিস? আর তোর ভাই বোনকে কয়েকদিন পর পর যেমন নদীর মাছ আর গরুর মাংস খাওয়াতাম, তেমনি সকালবেলা আমার পরহেজগার ফুলের মতো পবিত্র ভাইকে টাকা দিয়েছি একটু ভালো মন্দ খাওয়ার জন্য। আর কিছু জিজ্ঞাসা করবি? জি না। যদি করিসও তবে তোর ভাই বোনের সাথে তোকে পাঠিয়ে দেবো। দেখবো তোর ভাই বোন তোকে কোন নদীর মাছ খাওয়ায়। ভাতটা বেড়ে দে, ব্যাংকে যেতে হবে আবার। রিনা বেগম চুপটি করে চলে যায় কিচেনে। মাকে চলে যেতে দেখে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া রাফিও সামনে এসে বলে, ধন্যবাদ বাবা চাচুকে টাকা দেওয়ার জন্যে। আফজাল সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এমন মন মানসিকতা নিয়ে বড় হও বাপজান। আর আমার ভাতিজা সাব্বিরকে দেখে রেখো, ও তোমার ভাই। ওকে বাবা। চলো খেতে বসি। বাবা ছেলে চলে যায় ডাইনিং টেবিলে। আসলে রাফি ওর চাচার বাড়ি গিয়ে তাদের খারাপ অবস্থা দেখে এসে বাবাকে বলছিল টাকা দেওয়ার জন্য। রাত 9টা। আমান সাহেব ছেলেকে আল কুরআন 1 পৃষ্ঠা মুখস্থ করিয়ে নিচ্ছেন, সাথে বারবার বলিয়ে নিচ্ছে নিজের সাথে। দূর থেকে ছেলের মধুর কণ্ঠে তেলাওয়াত শুনছেন রাহেলা বেগম। রাত 10টা পর্যন্ত শিখে সবাই ঘুমাতে চলে যায়। পরের দিন সকাল হতেই সাব্বিরের ঘুম ভেঙে যায়। রাহেলা বেগম ডেকে তোলেন জোর করে, কেননা আজ স্কুলে যেতে হবে। হিন্দুদের ধর্মীয় উৎসব, পূজার ছুটি সব শেষ। স্কুলের সাদা টি শার্ট পরতে বরাবরই লজ্জা পায় সাব্বির, কেননা এতে সে আয়নার সামনে দাঁড়াতে পারে না লজ্জায়। কালো চেহারার ওপর সাদা টি শার্ট পরলে ভীষণ বাজে লাগে। তবুও মায়ের জোরাজোরিতে টি শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়ে স্কুলে যেতে। দিন স্কুল ছিল না, বেশ খুশি ছিল সাব্বির, কেননা ওকে এতগুলো দিন কোনো রকমের কথা শুনতে হয়নি, কেউ তুচ্ছ তাচ্ছিল্য করেনি। এদিকে রাতুলও স্কুলে যাওয়ার জন্য বের হতেই ওর সামনে পড়ে সাব্বির। রাতুল এক দৌড়ে সাব্বিরের পাশে গিয়ে থেমে যায়, হাঁপাতে হাঁপাতে বলে, কিরে, তোকে পেছন থেকে কত ডাকলাম, তুই শুনলি না? বলি কানে কি তালা দিয়েছিস? না দেব, মন তেমন ভালো নেই। এতদিন তো বেশ ছিলাম, কেউ খারাপ কথা বলেনি আমাদের চেহারা নিয়ে। আজ থেকে আবার স্কুলে যাচ্ছি, আবার সবাই মজা করবে আমাদের নিয়ে। মজায় স্কুলে না গিয়ে অন্য কোথাও লুকিয়ে থাকি। সময় চলে গেলে বাসায় ফিরি। কি দরকার বলতো ইচ্ছে করে অপমানিত হওয়ার? তোর বেটা, তুই একটা কাপুরুষ। ছেলেদের চেহারা কালো হয়েছে তাতে কি? ছেলেদের সৌন্দর্য তার ব্যবহারে, তার টাকায়। আমাদের ইনকাম করতে হবে, যত ইনকাম করব ততই সুন্দর হব আমরা। লোকজন কাছে আসবে, ভালোবাসবে। তবে সেটা মন থেকে নয়, টাকা দেখে। সেখান থেকে আসল সুন্দরী একটা মেয়েকে বেছে নিব আমাদের স্ত্রী হিসাবে। এখন স্কুল না গেলে পরে আমার মুখ্য রয়ে যাব। তাহলে চল,
স্কুলে মন দিয়ে পড়াশোনা করব, দেখিয়ে দেবো সবাইকে আমরা কালো হলেও পড়াশোনায় বরাবরের মতোই সেরা। স্কুলে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়। ততক্ষণে ক্লাস শুরু হয়ে গিয়েছে, আর ক্লাসটাও নিচ্ছেন সাব্বির আর রাতুলের জম, মিন্টু স্যার। লোকটাকে দেখলে সাব্বির আর রাতুল ভয় পায়, কেননা ওদের দুজনকে দেখলে বেশ গম্ভীর হয়ে যান তিনি। ধমক দেন, আর একটা অঙ্ক ভুল হলে ভীষণ মারেন। বোর্ডে অঙ্ক করাতে করাতে মিন্টু স্যারের চোখ পড়ে রাতুল আর সাব্বিরের দিকে। হাত থেকে চকটা টেবিলের ওপর রেখে এগিয়ে যায় দরজার দিকে, হাতে কাঠের স্কেল। রাতুল থরথর করে কেঁপে ওঠে। মিন্টু স্যার এগিয়ে এসে সাব্বিরদের বলে ওঠে, কিরে কালাচাঁদ, আজ তোদের দেরি হওয়ার কারণ কি? 10 মিনিট হলো স্কুল শুরু হয়ে গেছে। রাতুল ভয় ভয় বলে, আমার দোষ নেই স্যার, এই সাব্বিরের জন্যই দেরি হয়ে গেছে। ও স্কুলে না এসে ঘুরতে চাইছিল, আমি জোর করে স্কুলে নিয়ে আসছি। কিরে সাব্বির, রাতুল যা বললো তা কি সত্যি? জি স্যার, সত্যি। আমি আপনার ক্লাস করতে পছন্দ করি না। মিন্টু স্যার সাব্বিরের কথাটা শুনে রেগে যান। হুঙ্কার ছেড়ে এলোপাতাড়ি মারতে শুরু করেন। মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েন, তবুও মারতেই থাকেন। এদিকে ততক্ষণে হেডমাস্টার মশাই খবর পেয়ে গেছেন। ছুটে আসেন তিনি, মিন্টু স্যারকে থামিয়ে ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মারেন। তারপর চিৎকার করে বলেন, মিন্টু সাহেব কি করেছেন আপনি? ছোট্ট বাচ্চাদের এভাবে মারছেন কেন? সাব্বিরের ওসবে হুঁশ নেই। পা থেকে মাথা পর্যন্ত এলোপাতাড়ি মার খেয়ে এসে বেহুশ হয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। যা দেখে বেশ ভয় পেয়ে যায় মিন্টু স্যার। চারিদিকে তাকাতে শুরু করেন। হেডমাস্টার দ্রুত সাব্বিরকে কোলে তুলে নেয় আর দপ্তরিদের কড়া কণ্ঠে বলেন, দপ্তরি, দ্রুত এই পশুরূপী শিক্ষককে বেঁধে রাখো, এখনই পুলিশে দেব আমি। বাবা, সাব্বির চোখ খোলো। হেডমাস্টার রহিম সাহেব দ্রুত সাব্বিরকে নিয়ে তার অফিস রুমে যান। টেবিলের ওপর শুইয়ে দিয়ে ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার চেক আপ করে বলে, ভয় নেই, বয়স কম হয় এত আঘাত সহ্য করতে পারেনি। সেই সাথে আমিও খুব ভয় পেলাম। আমার সন্তানও এই স্কুলে পড়াশোনা করে, সে কি নিরাপদ? আপনি জলদি পুলিশের হাতে তুলে দিন ওই নরপশু শিক্ষককে। জি একটা সাহেব, আমি এক্ষুনি পুলিশ ডাকছি, আপনি আসুন। ডাক্তার চলে যেতে রহিম সাহেব সাব্বিরের বাসায় ফোন করে। ফোন রিসিভ করে ওর বাবা আমান সাহেব। আমান ভাই, আমি হেডমাস্টার রহিম বলছিলাম। হ্যাঁ বলো রহিম ভাই, ছেলে কোনো কিছু করেছে নাকি? আসলে একটা সাইকো শিক্ষক সাব্বিরকে ভীষণ মেরেছে। মারের চোটে সাব্বির বেহুশ হয়ে গিয়েছে। ডাক্তার দেখিয়েছি, একটু যদি আসতে স্কুলে। কি বলছো রহিম ভাই? আমি এই মুহূর্তেই আসছি। কথাটা বলে দৌড়ে রান্নাঘরে চলে যায়। হাতে বড় ছুরি নিয়ে বেরিয়ে আসেন বাড়ি থেকে। পাগলের মতো ছুটে যেতে থাকেন স্কুলের দিকে। 3 বাড়ির পর আফজাল সাহেবের দোতলা বাড়ির বেলকনি থেকে সকাল সকাল ছোট ভাইকে ছুরি হাতে পাগলের মতো দৌড়াতে দেখে তিনিও হাত থেকে চায়ের কাপটা ছুঁড়ে মেরে দৌড়ে ভাইয়ের পিছু নেয় আর ডাকতে থাকে, আমান, এই আমান, সকাল সকাল এমন পাগলের মতো দৌড়াচ্ছিস কেন ভাই? কোথাও কিছু হয়েছে? আমার ছেলেকে মেরেছে ভাই স্কুলে। আমার কলিজাটা বেহুশ হয়ে গিয়েছে। আমি আজ খুন করে ফেলবো ওই জানোয়ারের বাচ্চাকে, আমি খুন করে ফেলবো। আফজাল সাহেব পকেট থেকে কোনো মতে তার আরও 2 ছোট ভাই এজাজ আর রাশেদ সাহেবকে ফোন করে দ্রুত চলে আসতে বলেন। তাদের মধ্যে আর যাই হোক, ভাই ভাইয়ের মাঝে কোনো ঝামেলা নেই, তারা বিপদে এক। এদিকে রাফি ওর বাবাকে ছুটে যেতে দেখে নিজেও বাড়ি থেকে বের হয়, আর ছোট চাচাদের কেউ বাড়ি থেকে বের হয়ে দৌড়ে স্কুলের দিকে যেতে দেখে সে নিজেও ওর সমবয়সী চাচাতো ভাই আবির আর মাহিনকে নিয়ে ছুটতে থাকে স্কুলের দিকে। ছুরি হাতে স্কুলে পৌঁছেই আমান সাহেব ছুটে যায় হেডমাস্টারের কক্ষে। নিজের একমাত্র কলিজার টুকরোকে শক্ত টেবিলের ওপর নিশ্চুপ হয়ে শুয়ে থাকতে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। ছুটে গিয়ে ডাকতে থাকেন,
বাবা সাব্বির, চোখ খোল বাবা, তোর কিচ্ছু হয়নি, চোখ মেলে দেখ, তোর বাবা এসে গেছে। আমান সাহেবকে ভালো মতো চেনেন হেডমাস্টার রহিম সাহেব, কেননা তারাও সমবয়সী ছিলেন। তবে আমান মাদ্রাসায় আর তিনি স্কুলের ছাত্র ছিলেন বলে বন্ধুর বদলে ভাই হিসাবে পরিচিত। ততক্ষণে আমান সাহেবের 3 ভাই ভাতিজারাও চলে এসেছে। সবার হাতে লাঠি তো কারো হাতে রড। রহিম সাহেব, আফজাল সাহেব, এজাজ সাহেব আর রাশেদ সাহেবকে দেখে বেশ ভয় পান, কেননা তারা 3 জনই এলাকার হেভি ওয়েট লোক। আফজাল সাহেব ছোট ভাইকে সান্ত্বনা দিয়ে হেডমাস্টারকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, আমার ভাতিজার কি হয়েছে রহিম? ও এইভাবে শুয়ে আছে কেন? রহিম সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আসলে স্যার, কিছুদিন আগে একটা গণিত শিক্ষক নিয়োগ দিয়েছিলাম, ভাবিনি যে সে সাইকো শিক্ষক। সাব্বিরা একটু দেরি করে এসেছিল বলে এভাবে শাস্তি দিয়েছে। আমান সাহেবের সেজো ভাই রাশেদ সাহেব কোমর থেকে পিস্তল বের করে হেডমাস্টারের কপালে ঠেকিয়ে বলে, আমার কলিজার ভাতিজাকে আমরা কখনো অসু কণ্ঠে ধমক দেই না, আর তোর নিয়োগ দেওয়া শিক্ষক আমার ভাতিজার গায়ে হাত দিয়েছে। বল ওই জানোয়ার কোথায়? আর সেই দিন রহিম সাহেব রাশেদ শিকদার সাহেবকে চেনেন, প্রচন্ড বদরাগী লোক, এলাকার হেভিওয়েট নেতা। ভয়ে থরথর করে কেঁপে তার বড় ভাই আফজাল সাহেবের দিকে তাকিয়ে বলে, আমাকে বাঁচান আফজাল ভাই, আমাকে বাঁচান। আফজাল সাহেব এগিয়ে এসে সেজো ভাইয়ের হাত থেকে পিস্তলটা নামিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, আমাকে দেখিয়ে দিন কোথায় ওই সাইকো শিক্ষক, বাকিটা ওর সাথে বুঝে নেব আমরা। এজাজ সাহেব তার বড় আর সেজো ভাইয়ের চেয়ে বেশ শান্ত, ঠান্ডা রক্তের মানুষ। তার মাথা গরম হয় না বললেই চলে। এলাকায় বেশ বড় মুদিখানার দোকান তার, বেশ ধৈর্যশীল। এবার তিনি মুখ খোলেন, বড় ভাই, বলছিলাম কি, সাব্বির আব্বুকে আগে হসপিটালে পাঠাই, তারপর না হয় ওই মাস্টারকে দেখে নিব। ঠিক বলেছিস এজাজ ভাই। আমান, তুই আমার সাথে চল, বাপজানকে হসপিটালে নিয়ে যাই। আমান সাহেব দ্রুত ছেলেকে কোলে তুলে নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে যায় স্কুল থেকে। বড় আর ছোট ভাইকে চলে যেতে দেখে রাশেদ সাহেব রহিম কলার ধরে বলে, বড় ভাই আর আমার কলিজার ছোট ভাইটা এখন নেই। তোর কপালে আমি পুরো ম্যাগাজিনের বুলেট ঢুকিয়ে দেবো যদি বাঁচতে চাস। তবে বল ওই কুত্তার বাচ্চারা কোথায়? ভাই, ওরে ক্লাসেই বেঁধে রেখেছি। আমি জানতাম আপনারা এসে ওরে না পাইলে আমারে শেষ করিয়া দিবেন। আর রাশেদ, বারবার হেডমাস্টারের কপালে পিস্তল ঠেকাচ্ছিস কেন? ওর কি দোষ? হুট করে গুলি বের হয়ে গেলে? চল ওই মাস্টারের খবর করে ফেলি। চলো রহিম, দেখিয়ে দাও কোথায় ওই শয়তান। ভাতিজা রাফিন আর আবির বাবা, তোরাও চল। রাশেদকে আটকাতে হবে, না হলে খুন করে দেবে। স্কুলের মাঠে উপর হয়ে পড়ে আছেন মিন্টু স্যার। শরীরে এক আন্ডারওয়্যার ছাড়া কিচ্ছু নেই, পুরো শরীরে আঘাতের চিহ্ন, অনেক জায়গায় চামড়া ফেটে গিয়েছে। টানা 40 মিনিট পশুর মতো পিটিয়েছে রাশেদ সাহেব। শেষে হাঁটু ভাঁজ করে মিন্টু স্যারের চুলের মুঠি চেপে ধরে বলে, আমার সহজ সরল ইমানদার ভাইকে তুই কাটিয়েছিস, তার কলিজার টুকরাকে আঘাত করেছিস। কুত্তার বাচ্চা, তোকে খুন করে ফেললেও আমার রাগ মিটবে না, তবে আমার হাত পা বন্দি। আমার আমানকে দেওয়ার কথার জন্য বেশি গেলি, আমি আর কোনোদিন খুন করব না। রহিম, এই শালাকে হসপিটালে পাঠিয়ে দে। হেডমাস্টার রহিম সাহেব ছুটে এসে কয়েকজন ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। রাশেদ সাহেবও তার ভাই সন্তান ভাতিজাকে নিয়ে চলে যায় হসপিটালে। তাদের চলে যাওয়া দেখে হাফ ছেড়ে বাঁচেন হেডমাস্টার রহিম সাহেব। হসপিটাল থেকে বাসায় নিয়ে বসা হয়েছে সাব্বিরকে। ঘর ভর্তি ফলমূল। সাব্বিরের শরীরে বেশ ব্যথা। রাহেলা বেগম চুপচাপ ছেলের মাথাটা নিজের কোলের ওপর নিয়ে বসে আছে। আমান সাহেব নিজেও ছেলের পাশে বসে আছেন।
দুজনেই নিশ্চুপ। একটু আগে খবর পেয়েছেন মিন্টু স্যারের 4 হাত পা 2 টুকরো করে ফেলে তার সেজো ভাই রাশেদ। আমান সাহেব বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলে, বুঝলে রাহেলা, আমরা 3 ভাই যেমনই হোক তারা আমার বিপদের কাণ্ডারি। রাশেদ ভাইয়ের মেজাজ সবসময় তুঙ্গে থাকে। আমি হাতে চাকু নিয়ে গেলেও সত্যি বলছি একটা আঘাতও করতাম না শিক্ষককে। আসলেই তোমরা 4 ভাই 4 ধরনের হয়েছো। বড় ভাইয়া সব সময় শান্ত থাকলেও হুটহাট রেগে যান। মেঝো ভাইয়া একদম ঠান্ডা রক্তের মানুষ, তার রাগ বলে কিছুই নেই। সেজো ভাই তো আগুন, রাত দিন 24 ঘন্টা তিনি রেগে থাকেন। আর তুমি? হ্যাঁ বলো। আর তুমি হলে তুমি যে কেমন তা আমি আজও বুঝি না। না গরম না ঠান্ডা, কেমন যেন একটা দুঃখী ভাব তোমার চেহারায় বিচরণ করে, আবার হুট করে পুরো মুখে সুখের ছাপ ফুটে থাকে। তবে আমি আমার কাছে সেরা পুরুষ, আমার প্রিয় হাজবেন্ড। ছেলেটার জ্বর কি কমলো? সময় লাগবে, শরীরে বেশ দাগ বসে আছে। তুমি যাও তো, একটু কিচেন থেকে হারিকেন আর ন্যাকড়া নিয়ে এসো, একদম গরম স্যাক দিব। আমান সাহেব কিচেন থেকে সবকিছু এনে দেন। রাহেলা বেগমও ছেলের শরীরে ছ্যাঁক দিতে থাকেন। এদিকে ঘুমন্ত সাব্বির গরম ছোঁয়া পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। রাহেলা বেগম ছেলের দু চোখে চুমু দিয়ে বলেন, বাবা সাব্বির, এখন কেমন লাগছে তোর? ব্যথা আম্মু, অনেক ব্যথা। শিক্ষকের মুখের ওপর কেউ বলে আপনার ক্লাস করতে আমার ইচ্ছে করে না? জানো না এতে শিক্ষকের মন খারাপ হয়, তার রেগে যান। আমাকে তো বাবা বলেছিল সবসময় সত্যি বলতে, তাই তো তিনি আমায় জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমি সত্যিটা বলে দিয়েছিলাম। আর তার জন্যই এত মার খেলে। একটু মিথ্যা বললে কি হতো? মিথ্যা বলে স্যারের মার থেকে বেঁচে গেলেও আল্লাহ আমাকে শাস্তি দিতেন আম্মু। বাবা আমায় সত্য কথা বলে শিখিয়েছেন, আমি কোনো তো মিথ্যা বলবো না। রাহেলা বেগম স্বামীর দিকে সরু চোখে তাকায়। আমাহান সাহেব স্ত্রীর চাহনি দেখে মিটিমিটি হেসে বলেন, আলহামদুলিল্লাহ, আমরা নেককার সন্তান পেয়েছি রাহেলা। বাবা সাব্বির, তুমি ঠিক পথেই রয়েছো। আমি মন খুলে দোয়া করি তুমি সফল হও, ভালো মানুষ হয়ে দেশের সবার সেবা করো, কখনোই অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে যেও না। ওকে বাবা। টানা 10 দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে সাব্বির। এই 10 দিন প্রচুর ভালো খাবার ফলমূল সে খেয়েছে, যার কারণে চেহারায় বেশ লাবণ্যতা এসেছে। আমান সাহেব ছেলেকে সাইকেলে করে স্কুলে গেট দিয়ে ঢুকতে যাবে, অমনি তার সেজো ভাই রাশেদ সাহেব তাকে থামান। ভাতিদাকে স্কুলে নিয়ে আইবি, আমাকে একবার বলেছিলি। না ভাইয়া, ভাবলাম তুমি হয়তো ব্যস্ত, তাই আমিই নিয়ে আসলাম। রাশেদ সাহেব সাব্বিরকে কোলে নিয়ে হাতে চকলেট দিয়ে বলে, বাবজান, আর ভয় পাইবা না, আর জীবনেও তোমার গায়ের রং নিয়ে কেউ তুচ্ছ-ছিল্য করবে না। করলে আমায় বলবে, জিব্বা টেনে ছিঁড়ে আনবো। চলো ক্লাসে রেখে আসি। রাশেদ সাহেব ভাতিজাকে ক্লাসে রেখে ছোট ভাইয়ের দিকে এগিয়ে যেতে নিবে, অমনি হেডমাস্টার রহিম সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রাশেদ ভাই, বলেছিলাম কি চা খাবেন? না মিয়া, ওসব চা আমি খাই না। কান খুলে শুনে ভাতিজারে স্কুলে রেখা গেলাম, পরে দেখা রাখবি। এরপর যদি শুনি বিনা কারণে কেউ ওর গায়ে হাত দিছে, তবে তোমার কলিজা আমি ছিঁড়ে আনবো। কথাটা হনহন করে চলে যায় গেটে দাঁড়িয়ে থাকা ছোট ভাইয়ের দিকে। আমার সাহেব বড় ভাইকে আসতে দেখে নিচু কণ্ঠে বলে, ভাই, আবার হেডমাস্টারকে ধমক দেওয়ার কি দরকার ছিল? বেচারা তো ভয় পেয়ে গিয়েছিল। ওস্তাদের সাথে বেয়াদবি করলে পড়াশোনা হয় না। তুই চুপ থাক, হাফেজ হয়ে তুই বড় বুদ্ধিমান হয়ে গেছিস। শোন, সব সময় চুপ থাকলে হয় না, মাঝে মাঝে গরম হতে হয়। আর এই আদিম যুগের সাইকেলটা কি তুই ফেলে দিবি? নতুন সাইকেল কিনবি নাকি আমাকেই ভেঙে ফেলতে হবে সাইকেলটা? এটা ভুলেও করো না ভাই,
এটা আমাদের বাবার স্মৃতি, এটা আমি কখনোই বিক্রি করব না। যদি বাঁচি এটাকে আগলে রেখে বাঁচবো। তুমি যাও তোমার ক্লাবে, আমি বাসায় গেলাম। কথাটা বলে আমান সাহেব চলে যায়। রাশেদ সাহেবও মুচকি এসে ভাইয়ের রাগ করা চেহারা মনে করে বলেন, পাগল ভাই আমার, তুই যেমন বাবাকে সবচেয়ে ভালোবাসতি, বাবাও তোকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আল্লাহ আমাদের বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। ক্লাসে রোজকার মতো সাব্বির সামনের বেঞ্চে বসে। ওর পাশে রাতুল নেই, সে দূরের একটা বেঞ্চে বসে আছে। সাব্বিরও তেমন গুরুত্ব দেয় না রাতুলকে, কেননা সে সেদিন সব দোষ ওর ওপর দিয়ে নিজে ভালো সেজেছিল। একে একে সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফিরে আসে। রাহেলা বেগম ছেলের অপেক্ষায় বসেছিলেন। সাব্বির ফিরতেই তিনি ছেলেকে কোলে নিয়ে বাসার ভেতরে যান, আর সারাদিন স্কুলে কি হলো না হলো এসব নিয়ে কথাবার্তা বলতে থাকেন। এশার নামাজ শেষ করে আমান সাহেব বাসায় আসেন। আজ তিনি বড়ই চিন্তিত। রাহেলা বেগম স্বামীর চিন্তিত চাহনি দেখে হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তার হাতে দিয়ে বলেন, কি গো সাব্বিরের বাবা, এমন চিন্তিত হয়ে বসে আছো কেন? তুমি জানো না অতিরিক্ত চিন্তা মানুষকে ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করে দেয়? তা জানি রাহেলা, কিন্তু চিন্তা না হয়েও যে পারছি না। গ্রামের মসজিদে ইমামতি করে মাসে 7,000 পেতাম, সাথে সমর্থনবাদ লোকেদের হাদিয়ায় তা হতো 10,000 টাকায়। কিন্তু আজ সভাপতি সাহেব আমাকে মসজিদের ইমাম হিসেবে যেতে নিষেধ করেছেন। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন তিনি? সেই দিনই না তিনি আপনাকে খুশি মনে হাদিয়া দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল, আর আমার কোনো দোষ তিনি দেখতে পারেনি মুসল্লিদের কাছে। তবে আড়ালে তিনি আমায় ধমকিয়েছেন যেন আমি আর মসজিদে ইমামতি না করি। আপনি মনের মধ্যে কথা লুকিয়ে রাখছেন সাব্বিরের বাবা, আপনি সব কথা আমায় বলুন। সেই দিন সাব্বিরকে যে মিন্টু স্যার মেরেছিলেন, তিনি সভাপতির ছোট ভাই। তারশেদ ভাইয়ের ভয়ে কিছু করতে না পারলেও সেই রাগটা আমার উপর ঝেড়ে আমার চাকরিটাই খেয়ে নিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সভাপতি সাহেব হিংসা করে আরো বড় কিছু করতে পারতেন, তা করেনি। তুমি আর চাকরি করবে না, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন। আমি তারই অপেক্ষায় আছি রাহেলা। আর রাশেদ ভাইকে আমি কিছু বলিনি, জানোই তো আমার সেজো ভাই কেমন। এটা শুনলে সভাপতির কি হবে ভাবলেই শরীর শিউলে উঠে। যাই হোক, আমার বাজান কই, রাতে খাইছে? না, পড়তে বসেছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। বাবা সাব্বির, তোমার বাবা এসেছে, ডাইনিং টেবিলে খেতে এসো। আসছি মা। আমান সাহেব নিশ্চিন্তে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। এদিকে ব্যাংক থেকে বাসায় ফিরতেই আফজাল সাহেব দেখতে পান তার দুই ভাই এজাজ আর রাশেদ সাহেব বসে আছে। দুজনের চেহারাতেই রাগ স্পষ্ট ফুটে উঠেছে। তবে বড় ভাইকে দেখে তারা স্বাভাবিকভাবে সালাম দেয়। আফজাল সাহেবও সালামের জবাব দিয়ে হাত থেকে অফিসের ব্যাগটা নামিয়ে রেখে বলে, কিরে তোরা এত রাতে এখানে কি করছিস? কিছু হয়েছে? রাশেদ সাহেব চাপা কণ্ঠে বলে, অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে ভাইয়া। ওই মসজিদের সভাপতি মানিক আমানকে চাকরি থেকে বিয়ের করে দিয়েছে। তুই চুপ থাকতো, খালি রাগ করে নিজের শরীর খারাপ করে ফেলিস। এজাজ, তুই বল তো কি হয়েছে? এজাজ সাহেব আসলে ভাইয়া আমানকে সভাপতি সাহেব তার ভাইকে অমনভাবে মরার ক্ষোভে আমানকে মসজিদ থেকে বের করে দিয়েছে। গোপনে রাশেদ তা জেনে আমার কাছে এসেছে বলতে সে সভাপতি মানিককে খুন করবে। বের করে দিয়ে তো ভালোই করেছো। আমি কতবার বলেছি আমানকে, ভাই আমার অফিসের মসজিদে একজন ভালো ইমাম লাগবে, ভালো বেতন। সে করতে রাজি হয়নি, এখন রাজি হলেই হয়। কিন্তু ও তো ব্যাংকে চাকরি করাকে হারাম মনে করে ভাই। ও কি করবে? ওর বাসায় চল, দেখি আমি রাজি করাবো। না ভাই, ও বাসায় যাব না। ওখানে গেলে ছোট ভাইয়ের স্ত্রীকে দেখে লজ্জা পাই।
আমি নিজেকে পুরুষ মনে হয় না। ছোট বোনটা খুব পরহেজগার, পর্দা করে, আর আমাদের স্ত্রী এক একটা বিষ। ভালোবেসে বিয়ে করে এসব বলছিস? যাবি না যখন ওখানে, তাহলে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে আসিস, তখন ধরবো নি আমানকে। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আসি। এজাজ ভাইয়া চলো হয় তাই। দুই ভাইকে বিদায় দিয়ে আফজাল সাহেব আরাম করে সোফায় বসে ভোরবেলা ভাইকে কি কি বলবে তা ঠিক করে নিতে থাকে। জুম্মার দিন ফজরের নামাজ শেষ হয়। মোনাজাত শেষ করে বের হন আফজাল সাহেব, সাথে এজাজ আর রাসেল সাহেব। বেশ খানিকক্ষণ অপেক্ষার পর দেখা পান আমান সাহেবের। আফজাল সাহেব দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আমানকে ধরেন আর টং দোকানের ব্রেঞ্চে গোল হয়ে ঘিরে বসে আমান সাহেবকে। তারপর বলেন, এই আমান, তোর নাকি চাকরিটা চলে গিয়েছে, এখন খাবি কি করে? রিজিকের মালিক আল্লাহ ভাই, তিনিই রিজিক দান করবেন। আল্লাহ কাজ বা আসিলা এরা রিজিকের ব্যবস্থা করে দেয়। আমান, ঘরে বসে থাকলে হবে না। বড় ভাই তোর চাকরি ঠিক করেছে, আগামীকাল থেকে চাকরিটা তুই করবি। কিসের চাকরি ভাই? ব্যাংকের, মসজিদের ইমামতি করবি তুই, বেতন 20,000 টাকা। না না, আমি ওসব চাকরি করব না ভাই, ওসব হারাম জায়গায় আমি যাব না। আমান, বেশি কথা বলিস কেন? ব্যাংকে হালাল হারাম দুটোই আছে। এখন লোকের উপর তার নির্ভর করে সে সুদ নেবে নাকি তার টাকাটা নিরাপদভাবে রাখবে। আমি তুই সেবা প্রদান করি মাত্র। আমরা হারাম খাই না, দিও না, খেটে রোজগার করি। যে সুদ নেয়, যে দেয়, এমনকি হিসাব করে, তারা সমান অপরাধী। তো ঠিক আছে, আমি অপরাধী, কিন্তু তুই তো এর কোনোটাই করিস না, শুধু নামাজ পড়াবি। ব্যাংকের অনেক কর্মকর্তা কোয়ার্টারে থাকে, সেই সাথে জহর আছর নামাজে অনেক গ্রাহক থাকে, তাদের দিনের দাওয়াত দিবি। চাকরিটা কর ভাই, তোকে এমন মানবেতর জীবনযাপন করতে দেখে খারাপ লাগে। তুই তো আমাদের টাকা নিস না, এখন অন্তত কাজটা শোন। রাশেদ ভাই, তুমি কি বলো, করব চাকরিটা? বড় ভাইরা যখন বলেছে তখন আরে ভাই, ভাতিদা বড় হচ্ছে, ওর জন্য তো কিছু করতে হবে নাকি? তাহলে আর কি বড় ভাই, কাল থেকেই না হয় শুরু করব। এখন বাসায় যাই। না না, আমাদের সাথে বাজারে চল। বহুদিন হলো 4 ভাই একসাথে নাস্তা করিনি, আজ নাস্তা করব। না মানে ভাই। এজাজ সাহেব আমান সাহেবের পিঠ চাপড়িয়ে হাসতে হাসতে বলে, বুঝেছি, আমার ছোট ভাই তার স্ত্রীকে ছাড়া কিচ্ছু খায় না। চিন্তা করিস না, রাহেলা আর ভাতিজার জন্য নিয়ে যাবি। এখন চল তো। 4 ভাই চলে যায় বাজারের দিকে। দেখতে দেখতে 7টা বছর কেটে যায়। সাব্বিরের এসএসসি রেজাল্ট দিয়ে দেয়। গোল্ডেন A+ পেয়ে পুরো রাজশাহী বোর্ডের মধ্যে প্রথম হয়। আমান সাহেব আর রাহেলা বেগম ছেলের রেজাল্টে ভীষণ খুশি হয়। সেই সাথে তার বড় আব্বু, চাচাতো ভাইয়ারাও ভীষণ খুশি। 1 মাস উৎসবের আমেজেই কেটে যায়। ডাইনিং টেবিলে মন খারাপ করে বসে আছে সাব্বির। আমান সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা সাব্বির, এমন করে চুপ করে আছিস কেন? কিছু কি হয়েছে? বাবা, কলেজে ভর্তি হওয়ার জন্য চয়েস দিয়েছিলাম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহে আসলেও বগুড়ায় আমি চান্স পাইনি। এটা তো ভালো খবর রে বাবা, তুই টপ কলেজগুলোতে চান্স পেয়েছিস। দাঁড়া, আমি ফ্রিজ থেকে মিষ্টি আনতে বলি তোর মাকে। রাহেলা, এই রাহেলা, শোনো। আমান সাহেবের ডাকে কিচেন থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমান সাহেব নিজেই উঠে কিচেনে গিয়ে থমকে যায়। রাহেলা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁপছেন। আমান সাহেব দ্রুত স্ত্রীকে বুকের মাঝে টেনে নিয়ে আলতো করে চোখের পানিগুলো মুছে দিয়ে বলেন, এ কি রাহেলা, কাঁদছো কেন? আমি কি তোমায় কোনোভাবে কষ্ট দিয়েছি? দয়া করে কেঁদো না রাহেলা। রাহেলা বেগম স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে বলেন, আমার ছেলেটা আর কয়েকদিনের মেহমান আমান। কলিজাটা কে ছাড়া আমি একলা বাড়িতে থাকবো কি করে? আমান সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে,
ও এই ব্যাপার, এই কারণে তাহলে মা ছেলে মন খারাপ। তবে বলি শোনো রাহেলা, ছেলেকে বড় কিছু হতে হবে, আর বড় কিছু হতে হলে তো ঘর ছাড়তেই হবে, তাই না? তুমি সহজেই বলে দিলে, কিন্তু আমার ভাবতেই বুক ফেটে কান্না আসছে। আমার মানিকের ঘরটা শূন্য হয়ে থাকবে। আমি আর বলতে পারবো না, বাবা সাব্বির খেতে আয়। আমি কি করে থাকবো আমান, বলো আমায়। তুমি বেশি ভেঙে পড়ছো রাহেলা, শক্ত হও এবং আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তোমার ধৈর্য ধরার তৌফিক দান করুক। এখন কাঁদা বন্ধ করো প্লিজ। রাহেলা বেগম শান্ত হন। আমান সাহেবের বুক থেকে মাথা তুলে লাজুক কণ্ঠে বলে, এখন তুমি যাও, আমি আসছি। আমান সাহেব টেবিলে ফিরে যান। একটু পর রাহেলা বেগম ছেলেকে মিষ্টি খাইয়ে দিয়ে বলে, কোনো চিন্তা করবি না বাবা, মন দিয়ে পড়াশোনা করবি। কিন্তু তুই কোনো কলেজে ভর্তি হবি? ঠিক করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। তোমরা এখন যদি অনুমতি দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনার ব্যবস্থা নেই, তবে নতুন ভিপি হয়েছে, সে ভালো। আশা করি তোমার সমস্যা হবে না। ভর্তি কবে থেকে শুরু? কালকে থেকে বাবা। ঠিক আছে, কালকেই তোমাকে ভর্তি করিয়ে দিয়ে আসবো, না হলে পরে আবার সিট পাওয়া যাবে না। ঠিক আছে বাবা। পরের দিন মায়ের থেকে বিদায় নিয়ে সাব্বির ওর বাবার সাথে রওনা হয় নতুন পরিবেশে, নতুন বন্ধুদের মাঝে। সারাদিনটা এক হল থেকে এক হলে ঘুরে ফিরে আবার বাবার সব কাজ সম্পূর্ণ করে নতুন হলে তুলে দেয়। সাব্বির ব্যাগ আর টিকিটের বাক্সটা সিঙ্গেল খাটের নিচে রাখে এবং তাকায় ওর বাবার দিকে। বহুত কষ্টে আমান সাহেবের চোখের পানি ধরে রেখেছেন। ছেলেকে রেখে যেতে মন চাইছে না, তবুও রেখে যেতেই হবে। আমান সাহেব এগিয়ে এসে ছেলের পকেটে ৩,০০০ টাকার নোট সাথে কিছু খুচরা টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা সাব্বির, বিকেল হয়ে গেছে, এখন তবে আমি আসি। সামনের মাসে এসে দেখা করে যাব। তুমি মন দিয়ে পড়াশোনা করবে, কোনো ঝামেলায় জড়াবে না। ঠিক আছে বাবা। আমান সাহেব বেরিয়ে আসেন হল থেকে। এদিকে সাব্বির ছলছল চোখে ওর বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারাদিন ক্লান্তি, চোখ দুটো বুজে আসছে, শরীরটা আর টনটন নিতে চাইছে না। এরপর অনেক ধকলও গেছে তার উপর, তাই শরীরটা এলিয়ে দিয়ে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। বর্তমান ড্রাইভারের ডাকে ঘুমটা ভাঙতেই সাব্বির গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে ছুটে যায় 203 নম্বর কেবিনের সামনে। তবে বাহিরে ওর মা বাবা শ্বশুর শাশুড়িকে না দেখে বেশ চমকে যায়, শরীরটা শিউরে উঠে। ধীরে ধীরে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকতেই চমকে উঠল। যমজ ফুটফুটে দুই পুত্র সন্তানকে নিয়ে বসে আছে সাব্বির আর তানহার বাবা মা। তানহা তাদের দিকে ক্লান্ত চাহনিতে তাকিয়ে আছে, আর ওর বাবা কাতর কণ্ঠে বলল, মা, ও গাড়িতে আসো, আর একটু অপেক্ষা করো, ও চলে আসবে। এসে গেছে প্রিয়তমা, আমি এসে গেছি। বহুদিন পর সাব্বিরকে কাছে পেয়েও তানহাও শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে ছেলে মেয়ের এহেন কাণ্ডে তানহা আর সাব্বিরের বাবা মা দ্রুত নাতিকে দোলনায় রেখে বেরিয়ে যান। সাব্বির ও তানহাকে ছেড়ে দিয়ে এগিয়ে যান। দুই সন্তানের কপালে চুমু দিয়ে কোলে তুলে এনে এক নজরে তানহাকে কোলে দিয়ে বলেন, আমাকে ক্ষমা করে দিও বাবা, তোমাদের ধীরে ধীরে মায়ের গর্ভে বেড়ে ওঠা আমি দেখতে পারিনি, তবে আমি এসে গিয়েছি। এখন তোমাদের ধীরে ধীরে বেড়ে ওঠা আমি দেখব। তোমাদের গড়ে তুলব আদর্শ মানুষ হিসেবে। তুমি খুশি তো প্রিয়? ভীষণ খুশি প্রিয়তমা। তাহলে বলো না একটাবার ভালোবাসি। ভালোবাসি তোমায় প্রিয়তমা। আমিও ভালোবাসি তোমায় প্রিয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।